Good evening to everybody. This is Dr. Mahmoud Alam once again, Assistant Professor, Department of Science of Dental Materials, University Dental College. Dear students and participants, hope you are all well. Alhamdulillah, I am also fine. So this is my second class in Axis Dental School. Welcome back to our today's class. I would like to wait some time to connect you. সবাইকে শুভ সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে। যারা পার্টিসিপেন্টস আছো সবাইকে শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, কিছুক্ষণ ওয়েট করছি কতজন তোমরা জয়েন করতে পারো। জয়েনিং এর জন্য ওয়েট করছি, অপেক্ষা করছি, দেখা যাক কতজন জয়েন হতে পারো। সো কিছুক্ষণ অপেক্ষা করি, জয়েন না হওয়া পর্যন্ত সামনের দিকে এগিয়ে কোনো লাভ নেই। আমরা সবাই জানি আমাদের টপিকস গুলা এর আগে কি ছিল। ফার্স্ট টপিকেরই কন্টিনিউয়েশন আজকে হবে। সো কিছুক্ষণ ওয়েট করি, আমি এখনো কাউকে আসলে দেখতে পাচ্ছি না জয়েনিং এ। ফারজানা আক্তার সাদলি জয়েন করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। সো আজকে হলো আমাদের স্পেশালি আমার সেকেন্ড ক্লাস। মারিয়া এসেছে, ওয়ালাইকুম আসসালাম। Dear participants, so let's get started our today's topic. Our today's topic is caries and cavity. Caries and dental cements এর continuation. That means oral বা ভাইবার কিছু পার্ট বাকি ছিল, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা ছিল, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ডেন্টাল ক্যারিজ কি। সাইফুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ডেন্টাল ক্যারিজ কি আমরা সবাই জানি যে ডেন্টাল ক্যারিজ is the pathogenic process of decalcification of enamel, dentin and cementum by microorganisms in which gradual destruction of tooth occurs. সো এখানে আমরা আরো কিছু জানবো ডেন্টাল ক্যারিজটা কিভাবে হচ্ছে। এখানে প্যাথোজেন্স থাকছে বা মাইক্রো অর্গানিজমস থাকছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। রিয়াদ আশরাফ, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো রিয়াদ। এনিওয়ে, so dental caries, we know what is dental caries. Dental caries is the pathogenic process of decalcification of enamel, dentin and cementum by microorganisms in which gradual destruction of tooth occurs. এটা ছিল আমাদের ডেফিনেশন ক্যারিজ। সো এর আগে যে কোশ্চেনটা ছিল যে ক্যারিজ আগে নাকি ক্যাভিটি আগে, ক্যারিজ আগে নাকি ক্যাভিটি আগে? অবশ্যই ক্যারিজটা আগে। যখন সামবডি তোমার কাছে কোনো কমপ্লেন করবে যে আমার দাঁতে একটু খাবার আটকে থাকছে বা একটু গর্ত হয়ে গিয়েছে, ডিকে হয়ে গিয়েছে, তুমি অবজার্ভ করে কি দেখবা, এখানে ক্যারিজ, একটা গর্ত পেয়ে গেলা বা ডিকে পেয়ে গেলে, এটাকে আমরা কি বলছি? ক্যারিজ। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? ক্যারিজটা উই শুড রিমুভ দ্য ক্যারিজ। ক্যারিজটাকে টোটালি রিমুভ করে এখানে আমাদেরকে ক্রিয়েট করতে হবে একটা ক্যাভিটি। ক্যাভিটি করে তারপরে কি হবে? রেস্টোরেশন করতে হবে রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস দিয়ে। এখন কথা হলো যে রেস্টোরেশন কি, রেস্টোরেশন কি, তারপরে এখানে কথা আছে যে রেস্টোরেশন কি, রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস কি। থ্যাংক ইউ মাহরুপা হক। এনিওয়ে, রেস্টোরেশন কি বা রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস কি, আমাদের যেটা টার্গেট ছিল যে ক্যারিজ এবং ডেন্টাল সিমেন্টস। সো ডেন্টাল সিমেন্টস হলো একটা রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল, নন মেটালিক রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল অর থ্যাংক ইউ অনিক। এনিওয়ে, তাহলে ডেন্টাল সিমেন্টস দিয়ে আচ্ছা, ফার্স্ট যখন আমরা কোনো ক্যারিজ দেখলাম, কেউ তোমাকে কমপ্লেন করলো যে আমার দাঁতে একটু খাবার আটকে যাচ্ছে, তুমি খেয়াল করে দেখলা যে ওখানে একটা গর্ত হয়ে আছে, এটার নাম হলো ক্যারিজ। তাহলে ক্যারিজটাকে কি করব? আমরা রিমুভ করব। রিমুভ করে
ক্যাভিটি করলাম। ক্যাভিটি করে কি করব? এখানে ফিলিং দিব। আমার কোয়েশ্চেন সেদিন ছিল যে ফিলিংটা কি শুরুতে আমরা পার্মানেন্ট দিব নাকি টেম্পোরারি দিব? যদি পেশেন্টের বিদেশ যাওয়ার তাড়া না থাকে, অনেক পেশেন্ট কিন্তু এসে বলে যে কালকেই আমি চলে যাব আজকেই। সেটা আলাদা কথা। বাট যেটা আমরা নরমালি ন্যাচারালি যেটা আমরা করি, পেশেন্ট আসলে কি করি? যে একটা ফিলিং দিয়ে দেই। ক্যারেজটা রিমুভ করে ক্যাভিটি ক্রিয়েট করে আমরা একটা ফিলিং দিয়ে দেই। ফিলিং দিয়ে কি দিব? ফার্স্ট টেম্পোরারি ফিলিং দিয়ে দিলাম। টেম্পোরারি ফিলিং দেয়ার পরে ৫ দিন ৭ দিন পরে আমরা বলব যে ৫-৭ দিন ওয়েট করেন। ৫-৭ দিন ওয়েট করলো। যদি দেখা যায় আফটার ৫ ডেজ ৭ ডেজ সে আসলো, দেয়ার ইজ নো কমপ্লেইন, কোন কমপ্লেইন নাই, শিরশির নাই, ব্যথা নেই, সেনসিটিভিটি নাই, পেইন নেই। সেক্ষেত্রে আমরা কি করব? একটা ফিলিং করে দিব। ফিলিং করে দিব তখন কি? আ পার্মানেন্ট ফিলিং দিব। ওকে, কংগ্রাচুলেশনস স্নেহা পল। ওকে, তাহলে টেম্পোরারি ফিলিং দিল। ফার্স্ট অফ অল টেম্পোরারি ফিলিং দিব। এখন টেম্পোরারি ফিলিং আমরা কি দিয়ে দিব? টেম্পোরারি ফিলিং যেহেতু ফার্স্ট ইয়ার টপিকস এগুলা, টেম্পোরারি ফিলিং আমরা অবশ্যই দিব ডেন্টাল সিমেন্টস। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে থিংক করতে হবে ওয়াইডলি ইউজড ডেন্টাল সিমেন্টের নাম। কেউ একজন লেখো দেখি, লিখো তো এখানে যে ডেন্টাল সিমেন্টের নাম কি? ওয়াইডলি ইউজ হয় যে সিমেন্ট, এই সিমেন্ট গুলার একটা নাম বলো কেউ একজন। এনিওয়ে অনেকেই জয়েন করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু জানতে চাচ্ছি, নিশ্চয়ই তোমরা জানো যে ক্যারিজটা রিমুভ করলাম। রিমুভ করে আমি যদি পেশেন্টকে বলি আপনি আসবেন কয়েকদিন পরেই আসবেন, ৫ দিন ৭ দিন পরে আসবেন, তার মানে আমি এই ৫ বা ৭ দিন দেখবো যে তার দাঁত শিরশির করছে কিনা, ব্যথা করছে কিনা, বা অন্য কোনো সাইড ইফেক্টস হচ্ছে কিনা। যদি দেখি যে কোনো সমস্যা নেই, আমরা কি করব? পার্মানেন্ট ফিলিং এখানে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এই যে পার্মানেন্ট ফিলিং, আমি যে ফার্স্ট ডেতে ক্যাভিটি ক্রিয়েট করে টেম্পোরারি ফিলিং দিলাম, একজন বলো দেখি যে কোন ম্যাটেরিয়াল দিয়ে, কোন সিমেন্ট দিয়ে টেম্পোরারি ফিলিং করব? এনিওয়ান ক্যান রাইট হিয়ার। যে কোনো একজন লিখতে পারো যে টেম্পোরারি ফিলিংটা আমরা কি দিয়ে দিতে পারি। আই এম ওয়েটিং ফর ইওর আনসার। নাইমুর রহমান লিখেছে গ্লাস আয়নমার সিমেন্ট। নাইমুর রহমান, উত্তরটা একটু এলোমেলো হয়ে গেল। আচ্ছা, নাইমুর রহমান, ওকে, থ্যাংক ইউ। এবারে লিখেছে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট। ভেরি গুড নাইমুর রহমান, ইয়া, ইউ আর কারেক্ট, আনসার ইজ কারেক্ট। So zinc oxide eugenol cement. Naimur Rahman, you have to correct the spelling zinc, Z-I-N-C, not K. Okay, Naimur Rahman. So Z-I-N-C, zinc, zinc oxide eugenol cement। এখন আমাদেরকে থিঙ্কিং করতে হবে যে আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে রাইট ডাউন দ্য নেমস অফ ডেন্টাল সিমেন্টস, বা হোয়াট আর দ্য ডেন্টাল সিমেন্টস ইউজড ইন ডেন্টিস্ট্রি। সেক্ষেত্রে বানানটা যাতে মানে মনে রাখার সুবিধার জন্য বানানটা খেয়াল করতে বলেছিলাম যে জিঙ্ক কথাটা তোমরা মনে রাখবে। সো জিঙ্ক দিয়েই কিন্তু কয়েকটা সিমেন্ট আছে, জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট। সো ডেন্টাল সিমেন্টস গুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি, দেখা যাবে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট আছে, জিঙ্ক পলিকার্বক্সিলেট সিমেন্ট আছে, জিঙ্ক ফসফেট সিমেন্ট আছে, গ্লাস অ্যানমার সিমেন্ট আছে, কপার সিমেন্ট আছে, তারপরে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সো এখানে যে কোশ্চেনটা ছিল, হুইচ সিমেন্ট ইজ ওয়াইডলি ইউজড ইন ডেন্টিস্ট্রি, কোন সিমেন্ট সবচেয়ে বেশি ইউজ হয়? ওকে নাইমুর রহমান, থ্যাংক ইউ। এনিওয়ে, কাব্য, কৌশিক সাহা কাব্য, কংগ্রেচুলেশনস। সো এখন যেটা কোশ্চেন ভাইভাতে, তোমার আজকে কিন্তু আমরা ভাইভা বেসিস কোশ্চেন আলোচনা করব। তো ভাইভাতে যদি জিজ্ঞাসা করা হয় হুইচ সিমেন্ট ইজ ওয়াইডলি ইউজড ইন ডেন্টিস্ট্রি, কোন সিমেন্টটা সবচেয়ে বেশি ইন দা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের মধ্যে ডেন্টিস্ট্রিতে কোন সিমেন্ট সবচেয়ে বেশি ইউজ হয়? কে পারে? এনিওয়ান ক্যান রাইট হিয়ার। সবাই একটু টুকটাক আনসার লিখলে আসলে নিজেকেও ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? কোন সিমেন্ট সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজ হয় ডেন্টিস্ট্রিতে? একজন বলো দেখি, বলতে লিখতে পারো কিনা, যদিও লিখতে একটু হয়তো বা টাইম লাগছে। এনিওয়ান ক্যান রাইট হিয়ার যে হুইচ সিমেন্ট ইজ ওয়াইডলি, ভেরি গুড সাদিয়া সালাম, আনসার ইজ কারেক্ট। জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, ভেরি গুড। সো জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট ইজ ওয়াইডলি ইউজড ইন ডেন্টিস্ট্রি যদি হয়, তাহলে কোন সিমেন্ট, পেশেন্ট যখন আসবে কোন সিমেন্ট দিয়ে আমরা টেম্পোরারি ফিলিং দিব? অফকোর্স ইট ইজ জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট। তোমরা যখন সিমেন্টের ইউজ গুলা পড়বে, দেখবে যে সিমেন্টের ইউজ গুলাতে
সব সিমেন্টের মধ্যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্টের সবচেয়ে বেশি অনেকগুলা ইউজ লেখা আছে, ঠিক কি না? আমি জানি তোমরা সবাই জানো এই কথা। সো ওয়াইডলি ইউজড হয় কোন সিমেন্ট? জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট। ভুল করে কেউ আবার কনফিউজ করার জন্য বা কনফিউশনে ফেলার জন্য এইটা বলো না যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, এটা কিন্তু ভুল করেও বলা যাবে। জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট এটা কিন্তু বলবে না, অনেকেই কিন্তু ভুল করে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট বলতে গিয়ে জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট বলে ফেলে। অথবা পরীক্ষায় যদি আসে ইন প্রুফ যদি আসে যে রাইট ডাউন দ্য কম্পোজিশন অ্যান্ড ইউজেস অফ জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, অনেকে কিন্তু জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্টের ইউজ জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্টে দিয়ে বসে, আবার জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্টের ইউজ জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্টে গিয়ে বসে। সো এই ব্যাপারটা অবশ্যই ভালোভাবে মনে রাখবে যে সিমেন্টের ইউজ লিখতে যাচ্ছ নাকি পেস্টের ইউজ লিখতে যাচ্ছ, কারণ একটা হলো ইমপ্রেশন ম্যাটেরিয়াল, একটা হলো রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল। এখানে যখন কথাটা চলেই আসলো সেক্ষেত্রে আমি আরেকটা কোশ্চেন বলতে পারি তোমাদেরকে। কেউ একজন লিখতে পারো যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট এবং জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট দুইটার মধ্যে কোনটাতে আমরা ফ্লো চাই, গুড ফ্লো চাই? বলো দেখি কেন চাই, কে পারে? আমরা যদি জিঙ্ক অক্সাইড তোমাকে দেয়া হলো জিঙ্ক অক্সাইড, এক হাতে দেওয়া হলো জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট আর এক হাতে দেওয়া হলো জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট। এখন আমি যদি বলি দুইটার মধ্যে কোনটাতে গুড ফ্লো চাই, কোনটাতে গুড ফ্লো চাই না, এখন আনসার দাও। যে কেউ একজন এখানে আনসার দাও, যাতে করে একজন দিলেই মনে করব যে তোমরা সবাই তার আনসারটা দেখছো এবং কারেকশন নিজেদের মধ্যে কারেকশন হয়ে যাবে নিজেদের মধ্যেই, এবং আশা করব তাতে কোনো সমস্যা হবে না, বরং বরং শেখা হয়ে যাবে। ওকে, যে কেউ লিখতে পারো যে কোনটার মধ্যে আমরা ফ্লো চাই, গুড ফ্লো চাই? জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট এন্ড জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, কোনটাতে গুড ফ্লো চাইবো, কোনটাতে চাইবো না? যদি চাই তাহলে কেন চাই, যদি চাইবো না তাহলে কেন চাইবো না, এইটার আনসার দিতে হবে। একজন লিখো, আমি একটু ওয়েট করছি তোমাদের আনসারের জন্য। তোমরা যখন উত্তরটা বলে দাও সত্যি সত্যি ভালো লাগে যে তোমরা অ্যাটলিস্ট একটুখানি হলেও পড়ছো। কোশ্চেন্সটা আমি আবারও করছি, যেহেতু তোমরা অনেক সময় পরীক্ষায় লিখে ফেলো জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্টের ইউজ পেস্টের জায়গায়, সবাই না দুই একজন, আবার পেস্টের ইউজ লিখে ফেলো সিমেন্টের জায়গায়, তো দুইটা কিন্তু আলাদা, মনে রাখবে। তো এই কথা চলে আসাতেই এখন আমি জিজ্ঞাসা যেটা করেছি যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্টের ক্ষেত্রে আমরা কি করব? সিমেন্টের ক্ষেত্রে অথবা জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্টের ক্ষেত্রে কোনটাতে আমরা চাইবো, ফ্লো চাইবো, কোনটাতে চাইবো না? ক্যান ইউ হিয়ার মি? নোবডি রেসপন্স টিল নাও। অনেকেরই জানার কথা, অনেকেরই পারার কথা। তাহলে আমরা ফ্লো চাচ্ছি কোনটাতে? জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট আর জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট? আচ্ছা, একজন খুবই সুন্দর করে একটা উত্তর লিখেছে, আমি একটু দেখতে চাই, পড়ে শোনাতে চাই। লিখেছে হলো কৌশিক সাহা কাব্য। তোমার নাম তো কাব্যই নাকি অন্য কিছু? আমি ধরে নিচ্ছি কাব্য। জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্টের ফ্লো লাগবে স্যার, কারণ এটা ইমপ্রেশন মেটেরিয়াল, গুড ইমপ্রেশনের জন্য ফ্লো ভালো হতো। ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক কাব্য, ইওর অ্যান্সার ইজ সো ফ্যান্টাস্টিক। সো খুবই ভালো একটা আনসার দিয়েছে, ভেরি গুড। আমি আরো অনেকের কাছ থেকে আশা করেছিলাম, হয়তোবা লিখতে গিয়ে লেখা হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। অবশ্যই জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্টের ক্ষেত্রে আমরা গুড ফ্লো চাইবো, এই জন্য সো দ্যাট ইট কুড প্রডিউস অ্যাকুরেট আর ডিটেইলস, যেখানে আমরা ইমপ্রেশন নিব, নেগেটিভ ইমপ্রিন্ট যেটা নিব সেটা যেন খুবই অ্যাকুরেটলি চলে আসে, এই জন্য আমরা গুড ফ্লো চাচ্ছি এখানে।
ওকে, কাব্যর আনসার এক্সিলেন্ট। একই সাথে গুড ফ্লো চাইবো না কোথায়? রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল। কেন কেন চাইবো না? আমি যদি এখন গুড ফ্লো চাই তাহলে কি হবে? আমার ফিলিংটা পড়ে যাবে। ঠিক কি না? ফ্লো হলে তো ফিলিং আসলেই গ্র্যাজুয়ালি কি এটা নষ্ট হয়ে যাবে। এইজন্য আমরা গুড ফ্লোটা চাইবো অবশ্যই ইমপ্রেশন ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, নট রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল এর ক্ষেত্রে। ওকে কাব্য, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যে বিষয়টা আসছে, আমরা ছিলাম ক্যারিজ এবং ক্যাভিটি যে ফিল আপ করে টেম্পোরারি ফিলিং দিয়ে দিচ্ছি কি দিয়ে? জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট দিয়ে। এখন যে কোশ্চেনটা আসছে যে ওয়াইডলি ইউজ হয় কোন সিমেন্ট? জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট। এখানে কিছু জিনিস জিজ্ঞাসা করতে পারে যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্টের সাপ্লাইড ফর্ম কি? কাব্য, ক্যান ইউ টেল মি সাপ্লাইড ফর্ম অফ জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট? বাজারে অ্যাভাইলেবল কি হিসাবে পাওয়া যায় জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট? বাজারে কি হিসাবে জিঙ্ক অক্সাইড রিজনাল সিমেন্ট পাওয়া যায়? এনিওয়ান ক্যান, স্পেশালি কাব্য বলতে পারে কোন সাপ্লাইড ফর্ম অফ জিঙ্ক অক্সাইড ইউজনাল সিমেন্ট? সাপ্লাইড ফর্ম, ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল যেটা আমাদেরকে জানতে হবে, সমস্ত সিমেন্টের সাপ্লাইড ফর্ম আমাদের জানতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ লাফিফা হাবিব সামিয়া। পাউডার অ্যান্ড লিকুইড, ভেরি গুড। তাহলে পরীক্ষায় যেটা বলে ওরালে যে সাপ্লাইড ফর্ম অফ জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, তুমি বলে দিলা পাউডার অ্যান্ড লিকুইড। এখানে ট্রের মধ্যে ভাইবা বোর্ডে কিন্তু ট্রে অনেক সময় ট্রে থাকে, ট্রেতে ডিফারেন্ট টাইপ ম্যাটেরিয়ালস থাকে, সেখান থেকে তোমাকে বললো যে ফাইন্ড আউট জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট। কাব্য, জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট ইজ এ টিউব ফর্ম ইন এ collapsible টিউব ফর্ম বাট ডেন্টাল সিমেন্টস অ্যাজ ইউজুয়াল কনভেনশনালি যেটা পাওয়া যায় এটা হলো পাউডার অ্যান্ড লিকুইড জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট। সাদিয়া সালাম ইজ কারেক্ট। এখন যেটা বিষয়টা আসছে, অনেক সময় ওরাল পার্ট বা ভাইভাতে টেবিলের মধ্যে ডিফারেন্ট টাইপ ম্যাটেরিয়ালস থাকে, ওখানে ট্রের মধ্যে সাজানো, তোমাকে বললো যে ফাইন্ড আউট জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট। এখান থেকে তুমি জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট বের করো বা দেখাও যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট আছে কি নাই। যদি তুমি জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট আনতে যাও বা নিতে যাও, সেক্ষেত্রে কি হবে? মনে করো একটাতে আছে এরকম পাউডার পর্শন, তুমি যদি পাউডারটা দেখিয়ে এখন বলো যে দিস ইজ জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, ইজ ইট কারেক্ট? নো, ইনকারেক্ট। কারণ অনলি পাউডার পোর্শন ইজ নট আ সিমেন্ট, it needs liquid portion. So supplied form is powder portion and liquid portion, so both of them is zinc oxide eugenol cement. তাহলে এখন একটা জিনিস মনে রাখো, ভাইভাতে ওরাল পার্টে যখন যদি সামনে ট্রের মধ্যে ম্যাটেরিয়ালস থাকে, যদি বলে যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট গুলা, ইউজেনাল সিমেন্ট ফাইন্ড আউট করো, বের করো, তখন শুধু একটা পার্ট পাউডার বা লিকুইড বের করে বলবে না, অবশ্যই পাউডার এবং লিকুইড দুটোই দুই কন্টেইনার বের করে বলবে যে স্যার দিস ইজ জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, নট এ সিঙ্গেল পোর্শন। তাহলে আর একটা জিনিস খেয়াল করবে এখানে যে কম্পোজিশন, যে পাউডার পোর্শনটাতে কি কি আছে, লিকুইড পোর্শনে কি কি আছে। পাউডার পোর্শনে কি কি থাকবে আমরা তো জানি, এখানে একজন লিখে দিয়েছে সামিয়া যেটা লিখেছে, ইউজেনাল থাকে লিকুইড পোর্শনে 85%, অলিভ অয়েল 15%। আর একটা জিনিস পাউডার পোর্শনে যেটা লিখেছে লাফিফা হাবিব সামিয়া, জিঙ্ক অক্সাইড, হাইড্রোজেনেটেড রেজিন, জিঙ্ক অ্যাসিটেট বা জিঙ্ক স্টিয়ারেটও থাকে। এনিওয়ে, তাহলে কম্পোজিশনটা পড়ে নিবে তোমরা ভাইবার সময়। এখন আরেকটা বিষয় আসে, কিছুটা কনফিউজ করার জন্য ভাইবাতে যেটা জিজ্ঞাসা করে, লিকুইড পর্শনে যে ইউজেনলটা আছে, অনলি কোন ইউজেনল আমরা ইউজ করতে পারি কি না? কে পারে? যে কোনো একজন বলো দেখি, অনলি কোন ইউজেনাল ইউজ করা যায় কি যাবে না? সানজিদা হাসান, সেবা, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো সেবা। যাই হোক, এখন যেটা বিষয় আসতেছে যে অনলি লিকুইড পর্শন, দ্যাট মিন্স ইউজেনালটা আমরা ইউজ করতে পারি কি পারি না? কেউ একজন বলতে পারো যে
তোমাকে আমরা জানি যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্টের ইউজ অনেকগুলা, বাট এখানে বললাম যে এখানে লিকুইড পোর্শন আছে, জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্টের লিকুইড পোর্শন আছে, অনলি লিকুইড পোর্শন ইউজ করা যাবে কি যাবে না। ভেরি গুড সাদিয়া সালাম, শি হ্যাজ গিভেন স্মার্টলি আনসার, টুথ একে ইউজ করতে পারি। ভেরি গুড। কারো যদি একটু দাঁত ব্যথা হয় বা টুথ পেইন হয়, টুথ এক মিন্স দাঁত ব্যথা, একই সাথে যেমন হেড এক, একইভাবে টুথ এইক। তো এক্ষেত্রে যে কোনো পেইন হলে আমরা এখানে একটু কটনে লিকুইডটা নিয়ে ওই দুই দাঁতের অ্যাডজাসেন্ট এরিয়াতে যদি রিপ্লেস করি, সেক্ষেত্রে এটা কি হয়, পেইনটা কিছুক্ষণের জন্য কমে যায়। ওকে, বাইরে যাও, ওইদিকে যাও। সো তাহলে কি হবে, টুথ একে আমরা ইউজ করতে পারি। এটা কিন্তু ভাইভাতে অবশ্যই মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আকাশ স্যার আমাদের ক্লাস নিতে পরীক্ষা নিতে আসলে কিন্তু এটা জিজ্ঞাসা করতেন, এবং অন্য স্যারও বা অন্য ম্যাডামও যখন এক্সটার্নাল বা ইন্টারনাল হয়ে আসেন, তখন কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন যে যখনই বলবে যে ফাইন্ড আউট জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, যখনই তুমি লিকুইড এবং পাউডার বের করলে ওখান থেকে বলে যে পাউডারের মধ্যে কি কি আছে, মনে রাখো যে পাউডারের মধ্যে কি কি আছে, লিকুইডের মধ্যে কি কি আছে, জিজ্ঞেস করার পরে হুট করে বলেই বসেন তারা যে লিকুইড পোর্শনটা অনলি লিকুইড বা ইউজনাল ইউজ করা যাবে কি যাবে না। তখন কি হবে বলে দিবা যে ছাড় যাবে। কখন যাবে, যে দাঁত ব্যথা হলে, টুথে হলে বা টুথ পেইন হলে একটু কটনে করে নিয়ে আমরা দুই দাঁতের অ্যাডজাসেন্ট এরিয়াতে আমরা প্লেস করে দিব, তাহলেই কি হবে, কিছুটা উপশম হবে, দাঁত ব্যথা কমে যাবে। দেখো তো রাস্তাঘাটে অনেক সময় বলে যে দাঁত ব্যথা কমানোর ঔষধ পাওয়া যাচ্ছে, তো আসলে ওখানে ইউজেনাল মিক্স থাকে, একটু কটন দিয়ে ইনিশিয়ালি দিয়ে কিছুটা হলেও ব্যথা কমে যায়, মানুষ মনে করে যে বাহ ভালো ওষুধ, কিন্তু নিয়ে যে ইন ফিউচারে তারা ঠকে যায়, বাট অ্যাকচুয়ালি রাস্তাঘাটে কিন্তু ইউজ হয় এই জিনিসটা। এনিওয়ে, আমরা এখন কাম টু দ্য মেইন পয়েন্ট। আমরা যেখানে ছিলাম, ভাইবাতে যে বিষয়টা জিজ্ঞাসা করতে পারে যে অনলি ইউজনাল ইউজ হয় কিনা বলে দিলাম। এখানে আরেকটা জিনিস পয়েন্ট আছে, ওয়াইডলি ইউজড হয় এই সিমেন্ট, যেহেতু জিঙ্ক অক্সাইড ইউজনাল সিমেন্ট, সেক্ষেত্রে বলতে পারে যে জিঙ্ক অক্সাইড ইউজনাল সিমেন্টের পিএইচ কত। তোমরা কিন্তু খাতায় এই কোশ্চেন্স গুলা অবশ্যই লিখে রাখবে যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্টের পিএইচ কত। কে পারে? বাবা ওইদিকে যাও, আমি একটু পরে আসছি। ওকে, গো গো মানহা। এনিওয়ে, তাহলে পিএইচ কত, আমার কোশ্চেন ছিল পিএইচ অফ জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট। তাহলে এখানে যেটা আসলো যে জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট ইউজ করে সাদিয়া সালাম পিএইচ লিখেছে 7 হয়েছে। একটু একটু এদিক সেদিক কিছু একটা যোগ করতে হবে, দেখি কেউ যোগ করে কিনা। সাদিয়া সালাম আমি অ্যাকসেপ্ট করলাম, অ্যাপ্রক্সিমেটলি 7। ভেরি গুড, স্মার্টলি স্মার্ট আনসার লাফিফা হাবিব সামিয়া, অ্যাপ্রক্সিমেটলি 7 এই কথাটা বলতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 7। ওকে, থ্যাংক ইউ। সো এখন পিএইচ যদি হয় 7, তাহলে এই সিমেন্টকে আমরা নিউট্রালাইজ বলতে পারি, ঠিক কিনা? তারপরে আরেকটা পয়েন্ট আছে, মুখের মধ্যে কি থাকে, সালাইভা থাকে। ওকে, কাব্য লিখেছে অ্যাপ্রক্সিমেটলি 7, সাদিয়া সালাম অ্যাপ্রক্সিমেটলি 7। ভেরি গুড। এখন যে বিষয়টা আসছে, মুখের মধ্যে আমরা জানি যে সালাইভা থাকে, বা বাংলায় যেটা লালা থাকে। তো অনেক সময় পেশেন্টকে যখন আমরা ফিলিং দিতে চাই, তখন কিন্তু লালাটা আইসোলেট করতে না পারলেও, অনেক সময় আইসোলেট করলেও দেখা যায় লালা কিছুটা চলে আসতে পারে, বা ওরাল ফ্লুইড থাকে। নিয়ে যাও, ওটা নিয়ে যাও। তারপরে যদি এখন এখানে যদি লালা থাকে, এখানে একটা পয়েন্ট আছে প্রপার্টিজ এর ঘরে, যে ইট সেটস ইভেন ইন প্রেজেন্স অফ ময়েশ্চার অর ওরাল ফ্লুইড। এই লাইনটাও মনে রাখবে যে এটা কেন ভালো, ওয়াইডলি ইউজড হয়। দেখো আর একটা পয়েন্ট, ইট সেটস ইভেন ইন প্রেজেন্স অফ ময়েশ্চার অর ওরাল ফ্লুইড। ওরাল ক্যাভিটিতে যে ওরাল ফ্লুইড থাকে, অথবা যে ময়েশ্চার থাকে, ভেজা যদি থাকে, তবুও এইটা সেট হয়। ইট সেটস বা দে সেট ইভেন ইন প্রেজেন্স অফ ময়েশ্চার, অর্থাৎ ওরাল ক্যাভিটিটা যদি ভেজা থাকে, ময়েস্ট থাকে, সেক্ষেত্রেও দি সিমেন্ট কি হয়, সেট হয়ে যায়, হার্ড হয়ে যায়। ওকে,
তাহলে এইটা একটা গেল, ইট সেটস ইভেন ইন প্রেজেন্স অফ ময়েশ্চার। এরপরে যে বিষয়টা আসছে, দেন আরেকটা কথা জিজ্ঞাসা করি এখানে, যেহেতু ওরাল কোশ্চেন। সাদিয়া সালাম লিখেছে ইট সেট ইভেন ইন প্রেজেন্স অফ ময়েশ্চার, ভেরি গুড, ঠিক আছে। তবে ইট লিখলে, সেট লিখলে এস যোগ হবে। সাদিয়া সালাম, ইট সেটস ইভেন ইন প্রেজেন্স অফ ময়েশ্চার। এরপরে যে বিষয়টা আসবে, মোস্ট উইক সিমেন্ট, সবচেয়ে উইক সিমেন্টের নাম কি? কে পারে? হু ক্যান ইট রাইট হিয়ার? যে কেউ লিখতে পারো তোমরা, যে এখানে এটার নাম কি? Okay, I am waiting for your answer. Lafifa Habib, very good. Sadia Salam has given answer smartly. Calcium hydroxide. Of course, it is calcium hydroxide. So, uh, so আমি যদি এখন জিজ্ঞাসা করি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি মোস্ট উইক সিমেন্ট হয়, সেকেন্ড উইক সিমেন্ট, হুইচ ওয়ান ইজ সেকেন্ড উইক সিমেন্ট? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরের সিমেন্ট কোনটি? কে পারে? মোস্ট উইক সিমেন্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এরপরে আরেকটা হতে পারে যে মোস্ট উইক সিমেন্টের নাম কি? মোস্ট উইক সিমেন্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর পরের সিমেন্ট কোনটা? যে মোস্ট আরেকটা সেকেন্ড উইক সিমেন্ট, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইডের পরে আরেকটা সিমেন্ট আছে, এরকম লেখা আছে যে উইক ইন অল সিমেন্টস। সব সিমেন্টের চেয়ে উইক এক্সেপ্ট ক্যালসিয়াম। ওকে সাদিয়া সালাম, অ্যান্সার ইজ কারেক্ট। জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্ট, এই হলো জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্ট। সব সিমেন্টসের চেয়ে দুর্বল এক্সেপ্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে সবচেয়ে উইক সিমেন্ট হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেকেন্ড উইক সিমেন্ট ইজ জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্ট। এটা মনে রাখবে ভাইবার জন্য। এরপরে যেটা নিয়ে আমি কথা বলছি, ইউজ, অনেক সময় জিজ্ঞাসা করে, যেহেতু ওয়াইডলি ইউজ হয়, এখানে জিজ্ঞাসা করতেই পারে, এবং আমাদের অনেকেরই স্পটিং কোশ্চেন আছে ডিফারেন্ট কলেজে, বিভিন্ন কলেজে আছে স্পটিং এর কোশ্চেন, এটা ফাইন্ড আউট। আচ্ছা, সেক্ষেত্রে ইউজের সময় একটা জিনিস মনে রাখবা, ইট ইজ ইউজড অ্যাজ এ টেম্পোরারি ফিলিং ম্যাটেরিয়াল, নট ইট ইজ ইউজড অ্যাজ এ ফিলিং ম্যাটেরিয়াল। অনেকেই কিন্তু এটা তাড়াতাড়ি লিখতে গিয়ে লিখে ফেলো ইট ইজ ফিলিং ম্যাটেরিয়াল। ফিলিং ম্যাটেরিয়াল লিখলে কিন্তু 100 ভাগ ক্লিয়ার হয় না উত্তর। অবশ্যই আনসারটা হবে ইট ইজ ইউজড অ্যাজ আ টেম্পোরারি ফিলিং ম্যাটেরিয়াল। ওকে, it is used as a temporary filling material before permanent filling. এরপরে লিখতে পারো তোমরা, it is used as a root canal filling material along with gutta percha point. It is used as a root canal filling material along with gutta percha point. Jubair Mahi, thank you, জাজাকাল্লাহ খায়ের। এনিওয়ে, এরপরে নাম্বার 3 যেখানে আসবে, নাম্বার 3 তে আসছে জান্নাতুল বাকিয়া, জয়েন করেছে, কানেক্টেড, থ্যাংক ইউ। এরপরে যে পয়েন্ট যেটা আসবে, ইট ইজ ইউজড অ্যাজ আ cavity lining material. Cavity lining material, it is used as a odontologia. এভাবে তোমাদেরকে বইয়ের মধ্যে বা আমরা যেটা লেকচারে দিয়েছি সবগুলা ইউজ তোমরা অবশ্যই জেনে রাখবে। এই হলো জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্ট। ভাইবাতে যে যতটুকু জিজ্ঞাসা করে এর বাইরে তেমন কিছু নাই। এখানে আরেকটা জিনিস, যদি প্র্যাকটিক্যালে যায়, প্র্যাকটিক্যালে গিয়ে ম্যানিপুলেশনটা জিজ্ঞেস করে, যে ম্যানিপুলেশন আমরা কিভাবে করব। প্র্যাকটিক্যালে তোমাদেরকে অনেক সময় বলা হয় টেম্পোরারি ফিলিং এর জন্য ম্যানিপুলেশনটা করে দেখাও। জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্ট। আমার সাউন্ড যদি কারো শুনতে অসুবিধা হয় আমাকে অবশ্যই নক করবে, জানাবে যে সাউন্ড ক্লিয়ার কিনা। এনিওয়ে, যখনই জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্ট আসে, যদি ম্যানিপুলেশন জিজ্ঞেস করে, তোমরা ফটফট করে বলে দাও পাউডার নিব, লিকুইড নিব, কিন্তু এটা বলতে যাবে না। আগে বলে দিবে ফার্স্ট অফ অল উই নিড সাম ইনস্ট্রুমেন্টস লাইক। ওকে, তাহলে যখনই কোনো ম্যানিপুলেশন জিজ্ঞাসা করে অবশ্যই তোমরা শুরুতে বলে দিবে উই নিড সাম ইনস্ট্রুমেন্টস
ফার্স্ট অফ অল উই নিড সাম ইনস্ট্রুমেন্টস লাইক কি লাগবে? একটা হলো ক্লিন গ্লাস স্ল্যাব লাগবে, রাইট? ক্লিন গ্লাস স্ল্যাব লাগবে। তারপরে কি লাগবে? স্প্যাচুলা লাগবে, ঠিক কিনা? এবং ম্যাটেরিয়ালস লাগবে জিঙ্ক অক্সাইড, ইউজনাল সিমেন্ট। এরপরে তুমি ক্লিন গ্লাস স্ল্যাবে কি নিবা? প্রপার রেশিও যতটুকু আমার দরকার টেম্পোরারি ফিলিং এর জন্য, এই জায়গাটা মনে রাখো, টেম্পোরারি ফিলিং এর জন্য যতটুকু দরকার ততটুকু রেশিও নিব পাউডার এবং লিকুইড। পাউডার এবং লিকুইড নেয়ার পরে এখানে একটা কথা আছে, লিকুইডটা তো থাকলোই, পাউডারটাকে আমরা ফার্স্ট কি করব? টু ইকুয়াল হাফ, টু ইকুয়াল হাফস করে নিব, অর্থাৎ দুই ভাগে ভাগ করব। ফার্স্ট কি করব? পাউডারটাকে দুইটা ভাগে ভাগ করে নিব, পাউডার পোর্শনটাকে আমরা দুইটা ভাগে অবশ্যই ভাগ করে নিব। আচ্ছা, গ্লাস স্ল্যাবের মধ্যে পাউডারটাকে টু ইকুয়াল হাফস করে নিব, একটা হলো ফার্স্ট হাফ আর একটা হলো সেকেন্ড হাফ, দুই ভাগে ভাগ করে নিলাম। মনোযোগ দাও, ম্যানিপুলেশন অফ জিঙ্ক অক্সাইড ইউজনাল সিমেন্ট। পাউডার এবং লিকুইড নিলাম গ্লাস স্ল্যাবে, নেয়ার পরে মনে করো অ্যাজ ফর এক্সাম্পল এইটা একটা যদি গ্লাস স্ল্যাব হয়, এখানে পাউডার নিয়ে নিলাম এই অংশে, এখানে নিলাম লিকুইড। এখন পাউডার এবং লিকুইডের ডিস্টেন্স মাঝখানে কতটুকু থাকবে? 1 ইঞ্চ। কতটুকু থাকবে? 1 ইঞ্চ গ্যাপ থাকবে পাউডার এবং লিকুইড। এটাও কিন্তু, এইটাও ভাইভাতে জিজ্ঞাসা করে। সো এখানে যদি পাউডার থাকে, এখানে লিকুইড নেই, সেক্ষেত্রে আমাকে মাঝখানে গ্যাপ রাখতে হবে 1 ইঞ্চ। এরপরে পাউডারটাকে টু ইকুয়াল হাফ, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে নিব। পাউডার লিকুইডের দিকে যে অংশটা থাকবে ফার্স্ট হাফ এবং অ্যানাদার ইজ সেকেন্ড হাফ। অ্যানাদার যে হাফটা আছে এটাকে, অ্যানাদার হাফটাকে 6 to 8 ভাগে ভাগ করে নিব। কয় ভাগে ভাগ করব? 6 to 8 পার্টস বা সাব ডিভিশন করে নিব, 6 থেকে 8 ভাগে ভাগ করে নিব, নিলাম। ওকে, এরপরে কি করব? ফার্স্ট হাফ যেটা আমরা প্রথম ভাগ করেছিলাম এইটা লিকুইডের সাথে মিক্স করব, রাইট? লিকুইডের সাথে মিক্স করব। এই মিক্সিং প্রসিডিউরটাকে বলা হয় সাইড টু সাইড মিক্স, অর্থাৎ স্প্যাচুলা দিয়ে। আমরা এখানে ফোল্ডিং করেছিলাম, আগে বলতাম যে রাউন্ড, যেটা রোটেটরি মশানে করেছিলাম সাইড টু সাইড। তো একবার স্যার, একবার জোয়ারদার স্যার আমাদের ফার্স্ট ইয়ারে গেলেন, তো স্যার বলে দিলেন এটা এইভাবে টানবা আবার এইভাবে টানবা, অর্থাৎ এটাকে বলা হয় সাইড টু সাইড মশানে তুমি ই করবা, নট রোটেটরি। তাহলে সাইড টু সাইড এইভাবে এইভাবে আমরা ম্যানিপুলেট করব। আমি কিন্তু ম্যানিপুলেশন করছি কিসের জন্য? টেম্পোরারি ফিলিং ম্যাটেরিয়ালের জন্য। এখন সেকেন্ড হাফ যখন 6 থেকে 8 ভাগে করব, এখন আমি ফার্স্ট হাফ যখন মিক্স করলাম লিকুইড পোর্শনের সাথে, দ্যাট মিন্স ইউজানালের সাথে, আমি এরপরে টাচ করে দেখব যে আমার রিকোয়ারমেন্ট যেটা ছিল, রিকোয়ার্ড কনসিস্টেন্সি এসেছে কিনা। আচ্ছা, কনসিস্টেন্সিটার নাম কি বলতো? আমি যদি, একজন বলো, লাফিফা হাবিব আছে, সাদিয়া সালাম আছে, বেশ ভালো আনসার করতেছে, তোমরা বলো তো, আমি যখন জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্ট টেম্পোরারি ফিলিং এর জন্য করব, টেম্পোরারি ফিলিং এর জন্য ম্যানিপুলেশন করব, আমার কনসিস্টেন্সিটা কি কনসিস্টেন্সি আসতে হবে? অবশ্যই এটা জানতে হবে, কারণ আমাকে তো জানতে হবে যে আমি যখন টেম্পোরারি ফিলিং ম্যাটেরিয়ালের জন্য ম্যানিপুলেশন করছি, আমি কোন পর্যায়ে গিয়ে বুঝবো যে টেম্পোরারি ফিলিংটা আমার নাও ইট ইজ রেডি ফর ইউজ। কখন আমি বুঝতে পারবো যে এইটা আমার জন্য রেডি হয়েছে দাঁতে প্লেস করার জন্য? আমাকে অবশ্যই জানাতে হবে। সো একজন বলতো, আমি কোন ধরনের কনসিস্টেন্সি দেখলে বুঝবো যে আমার টেম্পোরারি ফিলিং এর জন্য জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্ট ম্যানিপুলেশন হয়ে গিয়েছে পারফেক্টলি? ভেরি গুড। সামিয়া লিখেছে, লাফিফা হাবিব এবং সাদিয়া সালাম দুজনেই লিখেছে পুটি লাইক কনসিস্টেন্সি। পুটি লাইক কনসিস্টেন্সি, এটাকে অনেকেই পার্টি লাইক কনসিস্টেন্সি বলে, বাট নট পার্টি। অফকোর্স ইট ইজ পুটি, PUTTY, পুটি। এই জন্য বলা হয় এটা কিন্তু পুটিং, মানে পুটিং করা, মানে একটা জাহাজ, এটা কিন্তু কথাটা এসেছে পুটিং থেকে। পুটিং কোথায় করা করা হয়? জাহাজ ছিদ্র হলে জাহাজে দেখবা, জাহাজে বলে যে পুটিং। ওকে নাইমুর রহমান, পুটি লাইক কনসিস্টেন্সি, কখনো পার্টি বলবে না, পার্টি লাইক নট, পার্টি লাইক, পুটি লাইক কনসিস্টেন্সি, যেটা আমাদের স্যার শিখিয়েছেন বা ম্যাডামরা শিখিয়েছিলেন ঢাকা ডেন্টাল কলেজে, পুটি লাইক। তো এই পুটি কথাটা কোথা থেকে এসেছে? জাহাজের ছিদ্র হলে এই ছিদ্রগুলাতে কিন্তু পুটিং দেয়া হয়, এই ছিদ্রগুলা বন্ধ করা হয়। ওকে, এখন আরেকজন লিখেছে, সাদলিও লিখেছে, বাট কনসিস্টেন্সি লিখতে গিয়ে হয়ে গিয়েছে কনসিস্টেন্সি। ইউ হ্যাভ টু কারেক্ট কনসিস্টেন্সি। ওকে,
তাহলে আমি একটু হিস্ট্রিটা বলছি যে পুটি কেন, অনেকেই কিন্তু পাটি বলে এবং অনেকে শুনতেও হয়তো বা মনে করে এটা আবার কেমন জিনিস, বাট অ্যাকচুয়ালি দিস ইজ পুটি, নট পাটি। বিকজ পুটি কথাটা এসেছে জাহাজের পুটিং অর্থাৎ ছিদ্র বন্ধ করার জন্য পুটিং দেওয়া হয়, কিছু ম্যাটেরিয়ালস দিয়ে পুটিং করা হয়, ওখান থেকেই কথাটা এখানে ট্রান্সফার হয়ে এসেছে। দাঁতের যখন কোনো ছিদ্র থাকে, গর্ত থাকে, দ্যাট মিনস সাধারণ মানুষের ভাষায় গর্ত বা ছিদ্র হয়ে গিয়েছে দাঁতে, কিন্তু আমাদের ভাষায় সেটা ইন ডেন্টিস্ট্রি ইট ইজ কল্ড ক্যারেজ। সো এই ক্যারেজটাকে আমরা রিমুভ করে ক্যাভিটি করে দাঁতে ফিলিং দিয়ে দিই। আমাদের ভালো ভাষায় ডেন্টালের ভাষায় ডেন্টিস্ট্রিতে এসেছে ফিলিং, আর একটু ভালো করে বললে রেস্টোরেশন। বাট তুমি যদি একজন সাধারণ মানুষকে গিয়ে বলো যে রেস্টোরেশন, বুঝবে? বুঝবে না। এই জন্য অনেক পেশেন্ট, অনেক মানুষ, সাধারণ মানুষ দেখবা চেম্বারে আসলেই বলে যে ডাক্তার সাহেব আমার দাঁতটা না ছিদ্র হয়ে গিয়েছে, আমি একটু পুটিং করতে এসেছি, পুটিং করতে এসেছি। কথাটা কিন্তু জাহাজের ওই ছিদ্র পুটিং থেকেই পুটিং কথাটা এসেছে। অর্থাৎ দ্যাট মিনস, আশা করি তোমরা ক্লিয়ার যে নট পার্টি বাট পুটি, এবং কোথা থেকে এসেছে আমি হিস্ট্রিটাও বললাম। সো ওকে, সাদিয়া সালামও লিখেছে টিনের চাল আর ছিদ্র বন্ধ করতে পুটি ইউজ করা হয়। ওকে, সো ডিফারেন্ট টাইপ ছিদ্র বন্ধ করতে পুটিং ইউজ করা হয়, এই পুটিংটাই কিন্তু দাঁতে চলে এসেছে, দ্যাট মিনস ইট ইজ কল্ড পুটিং। সো আমি কখন বুঝবো যে আমার ম্যানিপুলেশন ওকে হয়ে গেছে? জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট, যখন কনসিস্টেন্সিটা আমরা পাবো পুটি লাইক কনসিস্টেন্সি। কি লাইক? পুটি লাইক কনসিস্টেন্সি। সো এখন দেখো, ইফ ইট ইজ অ্যাজ ফর এক্সাম্পল, যদি এটা গ্লাস স্ল্যাব হয়, আমি নিলাম পাউডার এক পার্শ্বে, লিকুইড এক পার্শ্বে, এক্ষেত্রে মাঝখানে আমার গ্যাপ থাকছে 1 ইঞ্চ। এখন পাউডারটাকে আমি কি করব, দুই ভাগে ভাগ করব, 2 ইকুয়াল হাফ করব পাউডারটাকে। দুইটা হাফ করে নিয়ে ফার্স্ট হাফ ইনকর্পোরেট উইথ লিকুইড, ফার্স্ট হাফটা ম্যানিপুলেশন করব কোথায়? লিকুইডের সাথে। লিকুইডটাকে কি দিয়ে মিক্স করব? এভাবে আমরা গ্লাস স্প্যাচুলা দিয়ে সাইড টু সাইড মশানে আমরা ম্যানিপুলেট করলাম। ম্যানিপুলেট করে যদি দেখি যে পুটি লাইক কনসিস্টেন্সি আসে নাই, তার মানে জানলাম যে এটা আমার এখনো ম্যানিপুলেশন হয়নি। তখন আমরা করব কি, ওই যে ওখানে 6 থেকে আনাদার যে হাফটা ছিল, ওখানে যে 6 to 8 ডিভাইড করে রেখেছি, সাবডিভাইড করে রেখেছি 1, ওখান থেকে একটা ভাগ নিয়ে নিলাম, নিয়ে ম্যানিপুলেট করলাম, ওই ওই কনসিস্টেন্সিতে দিলাম। দেওয়ার পর যদি মনে হয় যে এখনো কনসিস্টেন্সি হয়নি, তখন আর একটা হাফ নিব। এরকম 6 থেকে 8টা যে ভাগ আছে, ওখান থেকে একটার পর একটা ভাগ নিব। নেয়ার পরে দেখবো যে একটা পর্যায়ে গিয়ে আমার কনসিস্টেন্সি হয়ে গিয়েছে, পুটি লাইক কনসিস্টেন্সি। এই যে তুমি একটার পর একটা হাফ নিচ্ছ, একসাথে কেন নিচ্ছ না? ভাইবা তো ওখানে জিজ্ঞাসা করতে পারে তুমি একসাথে কেন ওই 6 থেকে 8 ভাগ যা আছে সবটা একসাথে ম্যানিপুলেশন করছো না কেন? তার উত্তর কি হবে? আনসার হলো যে স্যার একসাথে নিলে তো কনসিস্টেন্সি হবে না, এটা হয় হার্ড হয়ে যাবে অথবা থিন থিনেই থাকবে। তাহলে কি হবে? আমি নিচ্ছি এক ভাগ এক ভাগ করে। যদি আমি ওই 6 থেকে 8 ভাগ করে এক ভাগ করে নিচ্ছি, তো আমি যদি এই এক ভাগ করে নেই, এইটা নেওয়ার একটা প্রসিডিউর আছে, প্রসেসটার একটা নাম আছে। বলো দেখি কে পারে? আমি জানি তোমরা অনেকেই পারো, অনেকেই পারো, বলো দেখি। আমি যে এই যে ফার্স্ট হাফ লিকুইডের সাথে মিক্স করলাম, মিক্স করার পরে আমার কনসিস্টেন্সি আসে নাই, তখন আমি কি করছি? ওই হাফ থেকে 6 থেকে 8 ভাগ থেকে একটু একটু করে আনছি এবং ম্যানিপুলেশন করছি ফর প্রপার কনসিস্টেন্সি। তো এই যে আমি একটার পর একটা করে ভাগ নিয়ে আসছি, এই ভাগটার একটা নাম আছে। এই নামটা কি? এই প্রসেসটার একটা নাম আছে। ভাগগুলা যে আমি অ্যাড করছি, এই অ্যাডিংটার একটা নাম আছে। বলো দেখি কে পারো? একটুখানি ওয়েট করি না। অনেকের কাছে আনসারটা আছে, হয়তো লিখতে দেরি হচ্ছে। যে আমি যদি আমি যদি আহ, আমি বুঝলাম যে পুটি লাইক কনসিস্টেন্সিটা, আমি বুঝলাম যে পুটি লাইক কনসিস্টেন্সিটা এসে গিয়েছে। যদি পুটি লাইক কনসিস্টেন্সিটা এসে যায়, সেক্ষেত্রে এই পুটি লাইক কনসিস্টেন্সিটা আসলে আমি সেকেন্ড হাফ থেকে 1/2 টু অ্যানাদার হাফ নিচ্ছি, আস্তে আস্তে মিক্স করছি। এই হাফটা, এই যে আমি যে একটা একটা করে ভাগ এনে মিক্স করছি, এটার নাম কি?
সুদীপ কুমার মন্ডল, ভেরি গুড সুদীপ কুমার মন্ডল, ইনক্রিমেন্টাল ওয়ে। কিভাবে আমরা নিচ্ছি? ইনক্রিমেন্টাল ওয়ে, ভেরি গুড। দেখো না যে বেতন মানুষের বাড়ে কিভাবে, বলে যে ইনক্রিমেন্ট হয়েছে বেতনের, মানে আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ছে। তো আমি যে ওই যে 6 থেকে 8 ভাগে ভাগ করছি, আমাদের সুদীপ কুমার মন্ডল ইনক্রিমেন্টাল ওয়েতে দিয়েছে, লিখেছে, ভেরি গুড ভেরি গুড। এটা কিন্তু ভাইবার কোশ্চেন ইন ল্যাব। ল্যাবরেটরিতে যখন ম্যানিপুলেশন করানো হয় তখন তোমাকে বলতেই পারে যে তুমি যে অ্যানাদার হাফ থেকে একটার পর একটা ভাগ নিচ্ছ, এই ভাগটার নাম কি? এইটার নাম হচ্ছে ইনক্রিমেন্টাল। দিস ইজ কল্ড ইনক্রিমেন্টাল ওয়ে। আমি অ্যাড করছি কিভাবে? ইনক্রিমেন্টাল ওয়েতে অ্যাড করছি। মাইন্ড ইট ফর ভাইবা। ওকে, এনিওয়ে, এখন যখন প্রপার কনসিস্টেন্সি করলাম, কনসিস্টেন্সি হয়ে গেল, পুটি লাইক কনসিস্টেন্সি। এখন আমি কি শেপ করব বলো দেখি? টেম্পোরারি ফিলিং দিব। পুটি লাইক যে কনসিস্টেন্সি আসবে, এইটা ছাড়া কিন্তু ওই শেপটাও আসবে না। ভাইবাতে যখন তোমাদের ল্যাবে দেয়া হয় কোন শেপ করা হয় বলো একজন? ইভেন এটা কিন্তু ইন আওয়ার প্র্যাকটিস লাইফ চেম্বারেও এটা করা হয়, চেম্বারেও এটা করা হয় যে কি ধরনের শেপটা হবে। তুমি যে টেম্পোরারি ফিলিং করবে কি ধরনের? রোল শেপ। ওকে, সামিয়া লিখেছে রোল শেপ। রোল শেপ ওদিকে যাও, ওখানে বসো আপু। এনিওয়ে, তাহলে কি হবে? এটা আমরা রোল শেপ করব। রোল শেপটা আমরা কিভাবে করি? তোমাকে তোমাকে প্র্যাকটিক্যালের সময় একটা ছোট কাগজ দেয়া হবে, কাগজটাতে নিয়ে ফোল্ডিং করবে, এভাবে ফোল্ডিং করলে রোল শেপ হয়ে যাবে। এখন ফোল্ডিং আমরা রোল শেপটা কিভাবে করছি? রোল শেপ আমরা করছি কাগজ দিয়ে, অর্থাৎ ফোল্ড করে রোল শেপ করলাম। কেন পেপার ইউজ করলাম? পেপারটা এই জন্য ইউজ করলাম, এক্সেস ইউজেনাল যদি থাকে এই লিকুইডের, এই ম্যানিপুলেশনের সময় যদি এক্সেস ইউজেনাল থাকে, সেক্ষেত্রে এই এক্সেস ইউজেনালটা কি হয়ে যাবে? অ্যাবজর্ব করে নিবে। অর্থাৎ পেপারটা কি করবে? এক্সেস ইউজেনালটাকে অ্যাবজর্ব করে নেয়ার পরে রোল শেপ হয়ে যাবে, রোল শেপ হয়ে যাবে। ঠিক আছে, এক্সেস ইউজেনালটা অ্যাবজর্ব করে নিবে এবং রোল শেপ হয়ে যাবে, ব্যাস। এবং একটা গ্লোসি গ্লোসি অ্যাপিয়ারেন্স দিয়ে দিবে। ওকে, মানহা ওইদিকে যাও, মোবাইল নিয়ে যাও, কল আসলে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, ওকে নিয়ে যাও। আই ফিল ডিস্টার্ব। ওকে, হ্যাঁ শাহজালাল, ওয়ালাইকুম আসসালাম। এই তো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার সাথে আমি পরে কথা বলি। আমি একটু ক্লাসে আছি। হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। যাও, ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না, এখানে ডিস্টার্ব হচ্ছে। ওকে, তাহলে রোল শেপ হয়ে গেল এবং আমরা এটা নাও ইট ইজ রেডি ফর ইউজ, অর্থাৎ টেম্পোরারি ফিলিং এর জন্য আমরা রেডি করে দিলাম। তাহলে রোল শেপ হয়ে গেল। রোল শেপ কি দিয়ে করছি? পেপার দিয়ে করছি। পেপারটা কেন ইউজ করছি? যে এক্সেস ইউজেনালটাকে রিমুভ করার জন্য। রিমুভ করব কিভাবে? পেপার দিয়ে পেপারটা অ্যাবজর্ব করে নিবে, এভাবে এক্সেস ইউজেনালটা যখন রিমুভ হয়ে যাবে তখন আমার রোল শেপও হয়ে গেল। এবং এই রোল শেপটা কি পড়তে না আবার সেখানে আসছো, রোল শেপটা ইউজ হয়ে আমরা টেম্পোরারি ফিলিং এর জন্য ইউজ করব। এই হলো জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্টের আদ্যপান্ত। আপাতত এটা মনে রাখো। এরপরে আমরা উইক সিমেন্টেই যাই। যেহেতু আজকে আমরা ওরাল কোশ্চেন্স গুলা ডিসকাস করছি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, উইক সিমেন্টের নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পিএইচ কত? কে পারে একজন পিএইচটা লিখে তো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ? pH of calcium hydroxide, pH of calcium hydroxide, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ দেখা যাবে কিনা এটা কি করে নিই, আমি একটু বোর্ডেও চেষ্টা করছি দেখানোর। পিএইচ অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, লাফিফা লিখেছে 11 to 12, সুদীপ কুমার মন্ডল 10 to 13। আর একটু ভালো করে লিখো। হ্যাঁ, দুটাই কারেক্ট ধরে নিলাম। আর একটু বলো দেখি, আরেকজন বলো, আর একটু স্মার্টলি বলো, দুটাই অ্যাকসেপ্টেড। লাফিফা হাবিব সামিয়া এবং
সুদীপ কুমার মন্ডল, ইয়া কারেক্ট, বাট আরেকটু স্মার্টলি বলো দেখি কত হতে পারে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পিএইচ অফ নাইমুর রহমান 12.8 ধরে নিলাম, ওকে কারেক্ট। আরেকটু বলো স্মার্টলি। কারেক্ট, ইউ অল আর কারেক্ট, স্পেশালি লাফিফা, সুদীপ এবং নাইমুর রহমান। কাব্য লিখেছে 11 to 12, ভেরি গুড, কারেক্ট। আরেকটু ভালো করে বলা যায়, যেহেতু তোমাদের এমসিকিউ আসছে এবং ট্রু ফলস আছে, সো তিনটা দেখো ট্রু দিয়ে দিল, হয়তো 11 দিল অথবা 12 দিল অথবা 11.5 দিল, তাই না, কয়েকটা। তাহলে আরেকটু যদি আমরা ভালোভাবে বলি, তুমি এটা বলতে পারো আজকে থেকে মনে রাখো 9 to 13, ওকে, 9 to 13, 9 to 13, দেখো তো 9 to 13, তো তোমাদের গুলো এর মধ্যে আছে কি না। লাফিফা লিখেছে 11 to 12 ইনভলভ, তারপরে সুদীপ লিখেছে 10 to 13, ইয়েস কারেক্ট। নাইমুর যেটা লিখেছে 12.8, কারেক্ট। কৌশিক লিখেছে 11 12, ওকে কারেক্ট। তারপরে সুদীপ 12 ওকে। 9 9 থেকে 13, 9 to 13 এর মধ্যে যা থাকবে তাই হবে, ওকে সুদীপ কুমার মন্ডল। ইট মে বি 10.5, কারণ এক এক বই এক এক ভাবে আছে, সো আমরা রেঞ্জটা মনে রাখি 9 to 13, তাহলে ট্রু ফলস। এখন একজন লিখেছে, কাব্য যেটা লিখেছে অ্যালকালাইন নেচার, ভেরি গুড। তাহলে যদি কখনো বলা হয় যে জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্টের, জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্টের পিএইচ কত, বলে দিলা যে স্যার 9 to 13, 11 12 যদি বলে ফেলো তাও হবে, 11 12 13 বলে হবে, বলে দিলা যে 9 to 13। এখন তোমাকে বললো যে এটা অ্যালকালাইন নাকি অ্যাসিডিক, অনেকেই করে কি হুট করে বলে ফেলে স্যার এটা অ্যাসিডিক, মানে ক্যালসিয়াম নাম শুনতে শুনতে মনে করে এটা বোধ হয় অ্যাসিড, বলে ফেলে কি অ্যাসিডিক। তো এখন মাথায় আমার কি আনতে হবে, মাথায় আনতে হবে কি যে দিস ইজ অ্যালকালাইন, পিএইচটা মাথায় রাখতে হবে, সাতের আগে নাকি সাতের উপরে নাকি নিচে, যেহেতু সাতের উপরে যত বেশি হয়ে যাবে তাহলে তত বেশি কি হবে, অ্যালকালাইন হবে, সাতের উপরে যেহেতু অ্যালকালাইন ইন নেচার। যদি অ্যালকালাইন ইন নেচার হয় সেক্ষেত্রে পিএইচ যদি 11 to 13 হয়, তাহলে এটা উইক অ্যাসিড নাকি, সরি, উইক উইক অ্যালকালাইন নাকি স্ট্রং অ্যালকালাইন, শক্তিশালী নাকি দুর্বল, কে পারে। অবশ্যই এটা উইক, উইক অ্যালকালাইন, কারণ যত বেশি পিএইচ বাড়বে তত উইক হয়ে যাবে, আর যত সাতের কাছাকাছি হবে ততই কি হবে, স্ট্রং হয়ে যাবে। ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা জিজ্ঞেস করে, হয় বলবে যে অ্যাডভান্টেজ অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটা হলো অ্যাডভান্টেজ অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অথবা জিজ্ঞাসা করতে পারে লাফিফা হাবিব বেশি পিএইচ হলে কি স্ট্রং হয়ে যায়। ওকে, এখন যে বিষয়টা আসছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজটা কি হবে, এখানেও একটা পয়েন্ট আছে, লেখার সময় কিন্তু গোলমাল হয়ে যায় পরীক্ষার খাতায়। অ্যাডভান্টেজ অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি, অ্যাডভান্টেজ হলো ইট হেল্পস টু স্টিমুলেট দ্য ফরমেশন অফ সেকেন্ডারি ডেন্টিন। ইট হেল্পস, লাইনটা কিন্তু মনে রাখবে, অনেকেই বলে থাকে it formation by it formed secondary it formed secondary dentin by it formation secondary dentin, এগুলা কিন্তু বলবে না it forms secondary dentin, এটা ডিরেক্টলি কিন্তু না, এই উত্তরটা যেন না হয়, কি লিখতে হবে, অবশ্যই helps it helps to stimulate, it helps to stimulate, it helps to stimulate the formation of secondary dentin, অথবা it stimulates the formation of secondary dentin, অবশ্যই এভাবে লিখবে। সামিয়া যেটা লিখেছে যে it helps to stimulate the formation of secondary dentin, ওকে, মনে থাকে যেন এই লাইনটা, কারণ তোমরা অনেকেই লিখে দাও it forms the secondary dentin, লিখে দিয়ে এসে পরীক্ষার খাতায় অথবা স্যারকে বলে ভাইভাতে বলে এসে মনে করো যে কারেক্ট উত্তর দিয়েছো, আসলে তো তা না, ডিরেক্টলি তো সেকেন্ডারি ডেন্টিন ফরমেশন হয় না, যদি ডিরেক্টলি হইতো তাহলে কিন্তু এত দাঁতের ক্যারিজ রিমুভ হয়ে
মানে পুরোপুরি সারা জিন্দেগি ভালো থেকে যাইতো। যদি সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশন হইতো তাহলে আমাদের আর রুট ক্যানাল বলো, পালপেক্টমি বলো আর পালপোটমি বলো কোনো কিছুই করতে লাগতো না। ওকে? তাহলে কি হবে মানে এটা হেল্প করে এখন স্টিমুলেট করে সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশন। এখন সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশন হতেও পারে, নাও হতে পারে। ওকে? তাহলে ইট হেল্পস টু স্টিমুলেট দ্য ফর্মেশন অফ সেকেন্ডারি ডেন্টিন। এই কথাটা মনে রাখবে লাইনটা। এরপরে যে বিষয়টা আসছে আরেকটা জিনিস যদিও আমি লাস্ট ডেতে বলেছিলাম সেটা হলো যে মনে করো আমি একটা ক্যাভিটি দিলাম, খুব ভালো করে মনে রাখবে এই পয়েন্ট। এখানে একটা ক্যাভিটি দিলাম, ক্যাভিটিতে লোয়ার পোর্শন আমি বেসটা দেখো হোয়াইট করে দিয়েছি, এটার নাম হলো আন্ডারকাট। এটা তো জানোই, আমি আর বারবার একই কোশ্চেন রিপিট করছি না, লাস্ট ডেতেও বলেছিলাম যে এই ক্যাভিটিটা নিচে হোয়াইট উপরে ন্যারো, তার মানে বেজ বলা হয় এটাকে, ক্যাভিটির বেজ বা পালপাল ফ্লোর, ফ্লোর বা বেজ, আর নিচে যেহেতু পাল্প থাকে এই জন্য এটাকে পালপাল ফ্লোর বলছি, এটাকে আমরা পালপাল ফ্লোর বলছি। এখানে পাল্প আছে একটুখানি। ইন কেস অফ ডিপ ক্যাভিটি আমরা ক্যাভিটি লাইনিং দিব। সো ক্যাভিটি লাইনিং দিব আমরা কি দিয়ে? অবশ্যই দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ক্যাভিটি লাইনিং ম্যাটেরিয়ালস লাইক calcium hydroxide, zinc oxide, eugenol cement, glass ionomer cement, type 3, zinc phosphate cement. But in case of deep cavity, we use কি করি আমরা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড করি। কেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড? আমরা জানি ইট হেল্পস টু স্টিমুলেট দ্য ফরমেশন অফ সেকেন্ডারি ডেন্টিন। এই জন্য আমরা ডিপ ক্যাভিটিতে কি করব? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট অ্যাপ্লাই করব। বাট এখানে যে কোশ্চেনটা আছে, আমরা জানি যখন আমরা এখানে কোনো পার্মানেন্ট ফিলিং দিব, এখানে যদি কোনো পার্মানেন্ট ফিলিং অ্যাজ ফর এক্সাম্পল যদি অ্যামালগাম আমি দিয়ে দেই, মেটালিক কোনো ফিলিং দেই, এখানে কিন্তু প্যাকিং করা হয় অর্থাৎ কনডেন্স করা হয়। যখন একটা গাছ যদি আমি এইভাবে মাটিতে আমি রোপণ করি তাহলে মাটিটা কি হয় পরে এখানে চেপে চেপে দিতে হয় যাতে গাছটা পড়ে না যায়। তো আমি যখন অ্যামালগাম বা পার্মানেন্ট কোনো ফিলিং দেব আমি কিন্তু ক্যাভিটিটাতে এখানে প্রেস করব অর্থাৎ কনডেন্স করব, এভাবে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিব যাতে ফিলিংটা বসে যায়। তো আমরা জানি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ উইক সিমেন্ট। সো যখনই উপর থেকে প্রেস করব অ্যামালগাম বা যে কোনো পার্মানেন্ট ফিলিং এ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কি উইক হওয়ার কারণে ভেঙে যেতে পারে, এই জন্য নষ্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু আর সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশন হবেই না। সেক্ষেত্রে পাল্পকে ইরিটেট করবে। এই জন্য আমরা কি করব? এখানে একটা লাইনিং দিলাম, ফার্স্ট লাইনিং দিলাম কোথায় দিলাম? পালপাল ফ্লোরে, অর্থাৎ পাল্পের উপরে যে ক্যাভিটির যে বেসটা আছে এখানে আমরা লাইনিং দিচ্ছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, এবং সেকেন্ড একটা আরেকটু থিকনেস বাড়িয়ে দিচ্ছি বেজ। ওকে? এভাবে আমরা বেজ দিচ্ছি। বেজ কি কোন ম্যাটেরিয়াল দিব? জিঙ্ক ফসফেট সিমেন্ট, জিঙ্ক ফসফেট সিমেন্ট। ওকে? জিঙ্ক ফসফেট অর্থাৎ ক্যাভিটি লাইনিং দিলাম জিঙ্ক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, যেহেতু এটা সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশনে হেল্প করবে। একই সাথে এটার উপর বেস দিচ্ছি লাফিফা হাবিব সামিয়া যেটা লিখেছে জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট। ওকে? দিয়ে দিলাম তার উপরে, কারণ জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট ইজ হার্ড সিমেন্ট। সো তার উপরে আমি এখন প্যাকিং করে দিচ্ছি বা কনডেন্স করছি আমার পার্মানেন্ট ফিলিং অথবা যে কোনো ধরনের ফিলিং আমি এখানে প্যাকিং করে দিচ্ছি পার্মানেন্ট ফিলিং। সেক্ষেত্রে আমার এই চাপটা আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পড়ছে না এবং ভেঙে যাওয়ারও কোনো চান্স নাই। তখন আমরা কি করব? এখানে যে কোশ্চেনটা করে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেয়া থাকলো নিচে এবং উপরে দেয়া থাকলো জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট, তাতে কি কি সুবিধা হতে পারে? তাহলে ফার্স্ট অ্যাডভান্টেজ কি হলো? যে জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্ট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করতেছে আমার? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড করছে সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশনে হেল্প করছে। আর একইভাবে উপরে যে আমি আরেকটা লেয়ার দিচ্ছি বেস জিঙ্ক ফসফেট সিমেন্ট। আচ্ছা, এখন জিঙ্ক ফসফেট সিমেন্ট একজন বলো তো অ্যাসিডিক নাকি অ্যালকালিক? জিঙ্ক ফসফেট সিমেন্ট কে বলতে পারে অ্যাসিডিক নাকি অ্যালকালিক? জিঙ্ক ফসফেট সিমেন্ট অ্যাসিডিক নাকি অ্যালকালিক একজন বলো, বলতে পারো কিনা একটু একটু দেখি। জিঙ্ক ফসফেট সিমেন্ট অ্যাসিডিক নাকি অ্যালকালিক? যারা যারা আনসার করছো তারা বলো, আশা করি কারো সমস্যা হবে না বলতে।
ওকে, ভেরি গুড কাব্য। আনসার ইজ কারেক্ট, অ্যাসিডিক ইন নেচার। সো আমরা কিন্তু মেট্রিকে এসএসসি বা এইচএসসি তে পড়ে এসেছি যে অ্যাসিড এবং অ্যালকালি, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ এবং পানি তৈরি করে, ঠিক কিনা? মানে আমরা যখন পড়ে এসেছি কোথায়? ইন্টারে বা এসএসসি, এইচএসসি তে যখন পড়ে এসেছি যে অ্যাসিড এবং ক্ষার কি করে? রিঅ্যাকশন করে আ লবণ এবং পানি, এবং লবণ কি হয়ে যায়? লবণটা হয়ে যায় আ লবণটা নিউট্রাল। সল্ট ইজ এ নিউট্রাল সাবস্টেন্স। এখন দেখো নিচে থাকলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক কিনা? নিচে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকে, উপরে থাকে জিঙ্ক ফসফেট সিমেন্ট। তো এখানে রিঅ্যাকশন করে ঠিক তাই হবে। জিঙ্ক ফসফেট সিমেন্টটাকে নিউট্রাল করে দিবে। দ্যাট মিন্স রিঅ্যাকশন করে লবণ পানি তৈরি করে। এখানে তো আর লবণ পানি তৈরি হবে না, অর্থাৎ নিউট্রাল করে দিবে। তাহলে এখানে যদি পরীক্ষায় মনে রাখো, জিজ্ঞাসা করে যে জিঙ্ক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাইনিং যখন আমরা ক্যাভিটিতে দিলাম, ক্যাভিটিতে দেওয়ার কারণে কি হতে পারে? বলে দিবে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকার কারণে সেকেন্ডারি ডেন্টিন ফরমেশনে হেল্প করবে, এবং উপরে যে জিঙ্ক ফসফেট সিমেন্ট দিব, জিঙ্ক ফসফেট সিমেন্টটাকে ওখানে যে অর্থ ফসফরিক আছে এইটাকে নিউট্রাল করে দিবে, রাইট? এইটাকে নিউট্রাল করে দিবে। ভেরি গুড। এরপরে যে বিষয়টা আসছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এতটুকু। এখন সাপ্লাইড ফর্ম কি আছে? তো আমরা জানি যে সাপ্লাইড ফর্ম পাউডার হিসেবে পাওয়া যায়, আবার কলাপসিবল টিউবে পেস্ট হিসেবে পাওয়া যায়। আচ্ছা, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভাইভাতে যেটা জিজ্ঞাসা করে যে বাজারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা যেটা পাওয়া যায় সেটার নাম কি? ট্রেড নেম অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে পারে? ওকে, বাজারে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে এইটার এটার নাম কি? বাজারে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাভাইলেবল বা টিউবে বা পেস্ট ফর্মে যেটা আমরা পাই, ট্রেড নেম কি? বাজারে কি নামে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই পেস্ট ফর্মটা পাওয়া যায়? বলো তো, কেউ একজন পারো নাকি? টু কলাপসিবল টিউব, হ্যাঁ কলাপসিবল টিউবে পেস্ট আকারে পাওয়া যায়, কিন্তু এটার একটা নাম আছে যেটাতে একটা থেকে বেজ, একটাতে থাকে ক্যাটালিস্ট। ভেরি গুড, ভেরি গুড। সুদীপ কুমার মন্ডল, ডাইকেল। ভেরি গুড। অ্যান্ড লাফিফা হাবিব সামিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি হচ্ছে? ডাইকেল হিসেবে অবশ্যই মনে রাখবে এটা ডাইকেল, ডি ওয়াই এ সি এ এল, ডাইকেল। ওকে, ডাইকেল হিসাবে পাওয়া যায়। বাজারে ট্রেড নেম হলো ডাইকেল। আচ্ছা, লাফিফা হাবিব মাঝখানে হাইফেন লাগবে না, ডাইকেল হবে। তাহলে ট্রের মধ্যে যে ডিফারেন্ট টাইপের যে ম্যাটেরিয়ালস গুলা থাকে ওখানে কিন্তু ডাইকেলও থাকে। এখন তোমাকে বললো যে ওরাল বোর্ডে, ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করলো ফাইন্ড আউট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট, তখন তুমি কি করবে? অবশ্যই টিউবটা বের করে দিবে। টিউবটা বের করে দুইটা থাকবে, একটা এরকম দুইটা ছোট ছোট দুটো কলাপসিবল টিউবে থাকবে, সাপ্লাইড ফর্ম পেস্ট ফর্ম ইন এ কলাপসিবল টিউব উইথ টাইট লিড, ঢাকনাওয়ালা দুইটা, যেমন আমরা পেস্ট ইউজ করি, বিভিন্ন ধরনের মলম ইউজ করি, পেস্টের মলমগুলো এই টাইপের আর কি। দুটা টিউব বের করে দিয়ে বলবে স্যার দিস ইজ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তখন বলবে যে কি নামে পাওয়া যায় বাজারে? বলে দিবা স্যার ডাইকেল। এবং এরপরে যদি বলে যে ডাইকেল কোনটা, দুইটা কলাপসিবল টিউব দিলে কোনটার কি নাম, একটাকে বলে দিবা বেজ, আর একটার নাম হলো ক্যাটালিস্ট। বেজ অ্যান্ড হার্ডনার বা ক্যাটালিস্ট অ্যান্ড হার্ডনার, এই কথাটা দেখবা যে টিউবের গায়েই সুন্দর করে লেখা আছে। এটা কিন্তু ভাইবা বোর্ডে ট্রের মধ্যে থাকে। তাহলে এটা একটা তোমরা অবশ্যই দেখে নিবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের চলে গেল। এরপরে আমি আসছি জিঙ্ক ফসফেট সিমেন্টে, একটু এটা নিয়ে ডিসকাস করি। জিঙ্ক ফসফেট সিমেন্ট, জিঙ্ক ফসফেট সিমেন্টের আরেকটা নাম কি? তোমরা যদি কেউ বলো যে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট, তাও হবে। আবার যদি বলো যে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট বললেও হবে, জিঙ্ক ফসফেট সিমেন্ট বললেও হবে। ওকে, জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট এবং জিঙ্ক ফসফেট সিমেন্ট দুটাই কিন্তু এক জিনিস। অনেক সময় যদি তোমাদেরকে টিচার বলে জিঙ্ক ফসফেট সিমেন্ট, তুমি পড়ে গিয়েছো নাম জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট, মাথায় গোলমাল হয়ে যায়, যে পাজেল হয়ে গেল যে এই কি হইলো, আমি তো পড়ে আসছি জিঙ্ক অক্সিফসফেট, স্যার তো জিজ্ঞাসা করলেন জিঙ্ক ফসফেট। আসলে দুটাই সেম জিনিস। তাহলে একইভাবে মনে রাখবে জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্ট এবং জিঙ্ক অক্সি, সরি আমি আছি জিঙ্ক ফসফেট সিমেন্টে।
সো আমরা যখন জিঙ্ক ফসফেট সিমেন্ট তোমরা পড়বে, সাপ্লাইড ফর্ম অ্যাজ ইউজুয়াল, আমরা যেটা ল্যাবে তোমাদেরকে কাজ করাই বা দেখাই, পাউডার ফর্ম, লিকুইড ফর্ম, পাউডার ফর্ম, লিকুইড ফর্ম। আর একটা জিনিস আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, অনেক সময় তোমরা এটা বলতে পারো না। অনেক সময় যদি বলা হয় যে পাউডারের মধ্যে কি আছে বা কম্পোজিশন বলো তো, যে দেখি জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্টের বা জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট। আজকে থেকে মনে রাখবে, আজকে থেকে মনে রাখবে যে সরি আজকে থেকে মনে রাখবে যে যতটুকু, যে সমস্ত সিমেন্টের নাম জিঙ্ক দিয়ে আছে, সেই সমস্ত সিমেন্টের পাউডার পর্শনে অবশ্যই জিঙ্ক অক্সাইড হলো পাউডার পর্শন। জিঙ্ক অক্সাইড মেইন পার্টই হলো জিঙ্ক অক্সাইড। সো পাউডার পর্শন বললেই জিঙ্ক অক্সাইড লিখলেই কিন্তু একটা কিছুটা হলেও তো উত্তর হয়ে যায়। তাহলে জিঙ্ক দিয়ে যে সমস্ত সিমেন্ট আছে, যদি কম্পোজিশন লিখতে যাও পাউডার পর্শনে অবশ্যই জিঙ্ক লিখবে, এবং লিকুইড পর্শনে সিমেন্টের নাম অনুযায়ী, যেমন ইউজানাল সিমেন্ট, তাহলে লিকুইড পর্শনে ইউজানাল লিখে দিলা। একইভাবে জিঙ্ক ফসফেট সিমেন্টে কি হবে, ফসফেট থাকবে। তো সরাসরি ডিরেক্টলি কখনো কিন্তু ফসফেট থাকে না, কি থাকে, ফসফরিক অ্যাসিড থাকে। কি থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে। আর যখনই কোনো ফসফরিক অ্যাসিড থাকবে, অ্যাসিড কিন্তু ডিরেক্টলি থাকে না, অ্যাসিড থাকা মানেই ওখানে কিন্তু ওয়াটার কিছুটা থাকবে। তাহলে তুমি বলতে পারো 38% বা 40% অ্যাকুয়াস সলিউশন অফ অর্থোফসফরিক অ্যাসিড। তাহলে জিঙ্ক ফসফেট সিমেন্টের ক্ষেত্রে দেখো, জিঙ্ক ফসফেট যদি আমি কি করি, জিঙ্ক ফসফেট PO4 দিয়ে লিখলাম, তোমরা ভালো করে লিখো, আমি একটু শর্টে লিখছি। যদি আমি বলি যে কম্পোজিশনটা কিভাবে লেখা যায় জিঙ্ক ফসফেট সিমেন্টের, তুমি কি করবে, পাউডার পোর্শন, লিকুইড পোর্শন। এখানে যদি আমি দাঁড়ি টানি, যদি আমি পাউডার পোর্শনে ধরি, দেখো জিঙ্ক অক্সাইডটা চলে আসতেছে, জিঙ্ক অক্সাইডটা চলে আসছে। আচ্ছা নিয়ে যাও, ওইদিকে নিয়ে যাও, পরে কথা বলছি। জিঙ্ক লিকুইড পাউডার পোর্শনে জিঙ্ক অক্সাইড চলে আসছে। একই সাথে লিকুইড পোর্শনে দেখো কি আসছে, PO4 বা ফসফেট। তো ফসফেটটা কোথা থেকে আসে, ওদিকে যাও, কি হবে, ফসফেটটাতে কি থাকছে, ফসফরিক অ্যাসিড, অর্থ ফসফরিক অ্যাসিড। তো অ্যাসিড যখনই থাকবে, ফসফরিক ফসফরিক অ্যাসিড যখন থাকবে, এখানে প্লাস H2O থাকবেই, কিন্তু এখানে ওয়াটার থাকবে অবশ্যই। যখনই কোনো সিমেন্টের লিকুইড পোর্শনে অ্যাসিড আসবে, মাথায় রাখবে অ্যাসিড থাকা মানে ওখানে কিছুটা হলে ওয়াটার থাকবে। তো এখানে 38, কোন বইয়ে আছে 38%, কোন বই আছে 40%। 40% অ্যাকুয়াস সলিউশন মানেই হলো এখানে ওয়াটার, উইথ ওয়াটার, যে অ্যাকুয়াস সলিউশন। অথবা বলতে পারো অর্থোফসফরিক অ্যাসিড এবং বাকি 40% বা 38% ওয়াটার, এটাও বলতে পারো। অথবা বলতে পারো 40% বা 38% অ্যাকুয়াস সলিউশন অফ অর্থোফসফরিক অ্যাসিড। এটা গেল এই একটা বিষয়। আরেকটা যেটা ভাইবাতে জিজ্ঞাসা করে, আমরা জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্টের সময়, জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্টের সময় কি নিলাম, জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্টের সময় আমরা নিয়েছি ক্লিন গ্লাস স্ল্যাব। এখন ভাইবাতে জিজ্ঞাসা করে, ইন কেস অফ জিঙ্ক ফসফেট সিমেন্ট, হোয়াট টাইপ অফ গ্লাস স্ল্যাব ডু ইউনিট, কোন ধরনের গ্লাস স্ল্যাব আমরা নিব। সেক্ষেত্রে আমি যদি, ওকে নাইমুর রহমান, এখন যে বিষয়টা, অর্থোফসফরিক অ্যাসিড, ওয়াটার 30 থেকে 35 হলে 96 100% গেল না, 38% হবে নাইমুর রহমান। তুমি যদি সরাসরি বলে দাও 38% অ্যাকুয়াস সলিউশন অফ অর্থোফসফরিক অ্যাসিড, তাও হবে। ওকে, আনসার ইজ কারেক্ট। এদিক সেদিক 2% 1% হতেই পারে। এখন যে বিষয়টা আসছে, আমি কোথায় ছিলাম, যে লিকুইড পোর্শন, এটা আমরা চলে গেলাম জিঙ্ক অক্সাইড ইউজানাল সিমেন্টের ক্ষেত্রে কোন ধরনের গ্লাস স্ল্যাব আমরা নিব, বা তুমি যখন ম্যানিপুলেশন অফ জিঙ্ক ফসফেট সিমেন্ট, হোয়াট টাইপ অফ গ্লাস স্ল্যাব ডু ইউ নিড, কোন ধরনের গ্লাস স্ল্যাব নিব। এখানে একটা পয়েন্ট আছে, বলো দেখি কেউ একজন, কোন ধরনের গ্লাস স্ল্যাব নিব, বলতে পারো এনিওয়ান। কোন ধরনের গ্লাস স্ল্যাব নিব, একজন বলো কেউ। What kind of or what type of glass slab do you need for manipulation of zinc phosphate cement?
কোন ধরনের গ্লাস স্ল্যাব নিব? কোন ধরনের গ্লাস স্ল্যাব নিব? একজন বলতে পারো। কোন ধরনের গ্লাস স্ল্যাব নিব? বলতে পারো যে কেউ। আচ্ছা, যেহেতু আমি আনসারটা পাচ্ছি না, ডিউরিং ম্যানিপুলেশন অফ জিঙ্ক ফসফেট সিমেন্ট কোন ধরনের গ্লাস স্ল্যাব নিব আমরা? কুল গ্লাস স্ল্যাব নিব। কুল কুল গ্লাস স্ল্যাব। ওকে, কুল গ্লাস স্ল্যাব। কুল গ্লাস স্ল্যাব নিচ্ছি। ডিউরিং ম্যানিপুলেশন অফ জিঙ্ক ফসফেট সিমেন্ট কোন ধরনের নিচ্ছি আমরা? কুল গ্লাস স্ল্যাব। কারণ কি কারণে এখন এখানে কোশ্চেন তোমাকে ফার্স্ট কোশ্চেন বলতে পারে ম্যানিপুলেশন অফ জিঙ্ক ফসফেট সিমেন্ট হোয়াট টাইপ অফ গ্লাস স্ল্যাব ডু ইউ নিড? কুল, থিক অ্যান্ড কুল গ্লাস স্ল্যাব। কেন নিব? তখন পাল্টা কোশ্চেন আসতে পারে কেন নিব? ইট ইনক্রিজেস দ্য ম্যানিপুলেশন টাইম অ্যান্ড সেটিং টাইম। এটা সেটিং টাইম ম্যানিপুলেশন টাইমটাকে ইনক্রিজ করবে বা সেটিং টাইমটাকে ইনক্রিজ করবে। কি কারণে ইনক্রিজ করবে? ইট প্রডিউসেস এক্সোথার্মিক হিট। এটা এক ধরনের হিট তৈরি করে। ওকে, এক্সোথার্মিক হিট প্রডিউস করে। এটা কিন্তু অবশ্যই তুমি কি করবে? পরীক্ষার জন্য পড়ে রাখবে। এরপরে পরের কোশ্চেনটাতে একটু মনোযোগ দাও। মনে করো একটা পেশেন্ট আসলো, এখানে ক্যাভিটি তৈরি করলা। ক্যাভিটি করে তুমি ফিলিং অ্যাপ্লাই করলা। ফিলিং দিলা কি দিয়ে? ভালো করে মনোযোগ দাও। জিঙ্ক ফসফেট সিমেন্ট দিয়ে। জিঙ্ক ফসফেট সিমেন্ট দিয়ে তুমি এখানে কি করলা? ফিলিং দিলা। পেশেন্ট চলে গেল, কিন্তু পেশেন্ট যাইতে না যাইতেই পেশেন্ট বলছে যে ফিলিং দেওয়ার পরে দাঁত শিরশির করছে, দাঁতটা শিরশির করছে। এবং দেখা গেল যে একদিন বা ২ দিন পরে আবার অটোমেটিক্যালি আর কোনো শিরশির করছে না, সেনসিটিভিটি গ্রো করছে না। কারণ কি? যে অর্থাৎ যদি বলে যে পিএইচটা তখন কি ছিল? পিএইচটা অনেক কম ছিল। অর্থাৎ লিকুইড যেহেতু থিন মিক্স ছিল, অ্যাজ এ রেজাল্ট থিন মিক্স মানেই লিকুইড পোরশন বেশি থাকবে। আর লিকুইড পোরশন বেশি থাকা মানে এখানে আছে অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, যার ফলে দাঁতটাকে ইরিটেট করবে, পাল্পকে ইরিটেট করবে। এবং এখানে কোশ্চেন করে তাহলে জিঙ্ক ফসফেট সিমেন্ট নিউট্রাল হতে কত সময় লাগে? নিউট্রাল হতে কত সময় লাগে? তাহলে কতক্ষণ লাগে? ১ থেকে ২ দিন বা ২৪ থেকে ৪৮ ঘন্টা। এটা। এখন পেশেন্ট তোমাকে, তুমি ফিলিং দিলা জিঙ্ক ফসফেট সিমেন্ট দিয়ে। ২-৪ ঘন্টা পরেই পেশেন্ট তোমাকে বলছে যে আ কি বলছে? যে জিঙ্ক আমার দাঁতটা শিরশির করছে। তুমি পেশেন্টকে কি বলবা? যে ১ দিন অপেক্ষা করেন আপনি। ১ দিন অপেক্ষা করতে হবে। যদি ১ দিন অপেক্ষা করতেই হয়, কেন করবে? একদিন পরে দেখা গেল যে শিরশিরটা কমে গেল, বা ২ দিন পরে ১ দিন বা ২ দিন অপেক্ষা করতে বলবে, শিরশিরটা কমে গেল। যদি তাই হয়ে যায়, কি কারণে হইল? যে ফসফরিক অ্যাসিডটা নিউট্রাল হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল। তাহলে নিউট্রালিটি টাইম মনে রাখতে হবে কতদিন? ২৪ থেকে ৪৮ ঘন্টা অথবা ১ থেকে ২ দিন। একই সাথে দেখা গেল যে তার ২ দিন ৪ দিন পরেও শিরশির কমছে না। সেক্ষেত্রে পেশেন্ট তোমার কাছে আবার চলে আসলো। তুমি কি করবে? এক্স-রে নিবে। এখন কোয়েশ্চেন হলো, ক্যান ইউ ডিটেক্ট দিস ফিলিং বাই রেডিওগ্রাফ? কেউ আনসার দিতে পারো? ক্যান ইউ ডিটেক্ট দিস ফিলিং? ক্যান ইউ ডিটেক্ট জিঙ্ক ফসফেট সিমেন্ট বাই রেডিওগ্রাফ? আর ইউ উইথ মি ডিয়ার পার্টিসিপেন্টস?
সবাই কি ঘুমায় গেলা নাকি? কারো অ্যান্সার দেখতে পাচ্ছি না। নুসরাত জাহান নিশাত, ওয়ালাইকুম আসসালাম। সো আমি বললাম কি যে জিঙ্ক ফসফেট সিমেন্ট দিয়ে তোমরা সাপোজ ধরো একটা ফিলিং দেয়া হলো, টেম্পোরারি ফিলিং দেয়াই হলো, চলে গেল পেশেন্ট, বা লাইনিং দেয়া ডিপ ক্যাভিটিতে যে কোনো ভাবেই হোক অ্যাপ্লাই করা হলো, পেশেন্ট চলে গেল। পেশেন্ট তোমাকে বললো যে আমি এই ফিলিং দেওয়ার পরে দাঁত শিরশির করছে। কারণ এই শিরশির করার কারণে যদি পেশেন্ট এখন বলে, তুমি বললা যে ১ থেকে ২ দিন অপেক্ষা করেন শিরশিরটা কমে যাবে বা সেনসিটিভিটিটা কমে যাবে। ভালো কথা। কিন্তু ২ দিন পেশেন্ট ওয়েট করলো, আসলেই সেনসিটিভিটি আ কমলো না, রিডিউস হলো না। তখন তুমি পেশেন্টকে অ্যাডভাইস করলা তোমার কাছে আসার জন্য, এবং আসার পরে অ্যাডভাইস করলা যে আপনি একটা এক্স-রে করেন। অর্থাৎ অ্যা রেডিওগ্রাফ নিয়ে নিলা, রেডিওগ্রাফি করে ফেললা। এখন রেডিওলজিতে যখন রেডিওগ্রাফি করলা, এক্স-রেটা নিয়ে আসলো, তখন আমার কোয়েশ্চেন হলো, ক্যান ইউ ডিটেক্ট বাই রেডিওগ্রাফ? চাচ্ছিলাম পটপট করে একটু টুকটাক আনসার দিলে সুন্দর হয় জিনিসটা। সো তাহলে কি হইল? মাই কোয়েশ্চেন ইজ, ক্যান ইউ ডিটেক্ট বাই রেডিওগ্রাফ? আচ্ছা, তাহলে আমরা অবশ্যই রেডিওগ্রাফে এটা নিতে পারি। রেডিওগ্রাফে আমরা এটা অবশ্যই আমরা এটা গ্রাফে দেখতে পারি, বিকজ ইট শোজ কি হবে? রেডিওলজিতে বা রেডিওগ্রাফে বা এক্স-রে নিলে আমরা কি দেখতে পারি? তুমি ফিলিংটা কত দূর দিয়েছো পুরোটা দেখা যাবে, যে ফিলিংটা ডিফেক্ট আছে কিনা, কোন লাইনিং এপ্লাই আছে কিনা। ভাইবার জন্য কিন্তু আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছি তোমাদেরকে, যে ক্যান ইউ ডিটেক্ট বাই রেডিওগ্রাফ ইন কেস অফ জিঙ্ক ফসফেট সিমেন্ট? অফকোর্স আই ক্যান ডিটেক্ট বাই রেডিওগ্রাফ, বিকজ ইট শোজ। আমি তোমাদের কাছ থেকে আনসার আশা করছিলাম, যেহেতু আনসার দিচ্ছ না আমি বলে ফেলি, ইট শোজ রেডিও ওপেক। রেডিও ওপেক যেহেতু, ইন রেডিওগ্রাফ এটা কি করবে? রেডিও ওপেক দেখাবে, অর্থাৎ রেডিও ওপেক মানে কি? সাদা না কালো? অবশ্যই এইটা হলো একটা সাদা জিনিস, রেডিও ওপাসিটি থাকবে, অর্থাৎ সাদা দেখা যাবে, হোয়াইট ইন কালার। সো রেডিও ওপাসিটি দেখাবে এখানে। সো আমরা রেডিওলজিতে অবশ্যই আই ক্যান ডিটেক্ট বাই রেডিওগ্রাফ, বিকজ ইট শোজ রেডিও ওপেক। ইট ইজ রেডিও ওপেক ইন নেচার, বা ইট শোজ রেডিও ওপাসিটি। তাহলে ফিলিং এর নিচে আমি লাইনিং দিয়েছি কিনা এটা বুঝতে পারবো। তখন কি করবো? ফিলিংটা টোটালি রিমুভ করে এখানে আমি লাইনিং দিব। লাইনিং দেওয়ার পরে বেজ, ওই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাইনিং দিব, আগেই বলেছি, যেটা ইন কেস অফ ডিপ ক্যাভিটি উই ক্যান অ্যাপ্লাই কি দিব? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে আমরা দিচ্ছি জিঙ্ক ফসফেট সিমেন্টের বেজ দিয়ে, এরপরে পার্মানেন্ট ফিলিং দিয়ে দিব। ওকে, এনিওয়ে, কে নুসরাত জাহান নিশাত লিখেছে রেডিও ওপাসিটি। যাই হোক, রেডিও ওপেক ইন নেচার এখানে হবে। এটা গেল একটা। এরপরে তোমরা ইউজ গুলা পড়ে নিবে, জিঙ্ক ফসফেট সিমেন্টের ইউজ পড়ে নিবে। আরো কিছু বাকি থাকলো ভাইবার কোশ্চেন, আমি এখন শর্টে বলে দিচ্ছি। যেমন ধরো এখানে কিছু পড়বে তোমরা, লিউটিং সিমেন্ট। লিউটিং সিমেন্টস, অবশ্যই লিউটিং সিমেন্টস গুলার নাম পড়ে নিবে। লিউটিং সিমেন্টস গুলার নাম পড়ে নিবে এভাবে। আমি একটু ক্যামেরা করে ধরছি। লিউটিং সিমেন্টের নামগুলা, ১ নম্বরে, ২ নম্বরে, ৩ নম্বরে কি কি লিউটিং সিমেন্ট আছে, অবশ্যই লিউটিং সিমেন্ট পড়ে নিবে। ওকে, লিউটিং সিমেন্ট পড়বে। এরপরে যেটা আসছে, লিউটিং সিমেন্ট গুলা কি কি পড়ে নিবে। এরপরে আছে এন্টেরিয়র ফিলিং ম্যাটেরিয়াল গুলা কি কি, এন্টেরিয়র ফিলিং ম্যাটেরিয়াল গুলার নাম পড়ে নিবে। এরপরে আরেকটা কোশ্চেন পড়বে যে জিঙ্ক অক্সাইড বেসিস সিমেন্ট গুলা কোনগুলা, কোন কোন সিমেন্টের মধ্যে জিঙ্ক অক্সাইড আছে, এটা একটা সিমেন্ট পড়ে নিবা। লিউটিং সিমেন্ট গেল। এরপরে কোশ্চেন হলো লাইনিং সিমেন্টস।
লাইনিং লাইনিং দ্যাট মিন্স ক্যাভিটি লাইনিং ম্যাটেরিয়ালস গুলা কি কি এগুলা পড়ে নিবে। আমি জানি তোমরা এগুলো সব পড়েছো, তারপরে জাস্ট কোশ্চেন গুলা দিচ্ছি। লাইনিং সিমেন্ট ম্যাটেরিয়ালস গুলা কি কি আছে, ক্যাভিটি লাইনিং ম্যাটেরিয়ালস গুলা কি কি আছে, হুইচ ওয়ান ইজ আইডিয়াল ক্যাভিটি লাইনিং ম্যাটেরিয়াল এন্ড হোয়াই, এটা পড়ে নিবে। তারপরে লাইনিং ম্যাটেরিয়াল গেল, ক্যাভিটি লাইনিং লিউটিং গেল। তারপরে ধরো যে এখানে পড়ে নিলা যে অর্থোডন্টিক অর্থোডন্টিক ব্যান্ড বা ব্র্যাকেট অ্যাডজাস্ট করার জন্য কোন ম্যাটেরিয়ালস গুলা ইউজ করা হয়। এভাবে কিন্তু টেম্পোরারি ফিলিং এর জন্য কোনটা ইউজ করা হয়, রুট ক্যানাল ফিলিং এর জন্য কোনগুলা ম্যাটেরিয়াল ইউজ করা হয়, এগুলা আমি জানি তোমরা সবাই পড়ে ফেলেছো। তারপরে এগুলা নোট করবে, হাতে লিখে লিখে সুন্দর করে নোট করে করে পড়বে। তোমরা অবশ্যই নোট 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 করে করে পড়বে, দেখবে যে তোমাদের জন্য পড়াটা খুবই খুব ইজি হয়ে যাচ্ছে। ছক করে নিবে যে ক্যাভিটি লাইনিং কোনটা, রেডিও লিউটিং কোনটা, এন্টেরিয়র কোনটা, জিঙ্ক অক্সাইড বেসিস সিমেন্ট কোনটা, অ্যাসিডিক সিমেন্ট কোনটা, এভাবে পড়ে নিবে। আরেকটা কোশ্চেন যেটা আসে যে নেম এ সিমেন্ট হুজ অ্যান্টিসেপটিক অ্যাকশন ইজ মেটালিক আয়ন, রাইট ডাউন ইটস কম্পোজিশন, প্রপার্টিজ এন্ড ইউজেস, দিস ইজ কল্ড কপার সিমেন্ট। অবশ্যই কপার সিমেন্ট পড়বে। কপার সিমেন্ট যখন আসবে, কপার সিমেন্টের একটা অ্যাডভান্টেজ জিজ্ঞেস করে, কপার সিমেন্টের একটা ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করে, বা কপার অ্যামালগামের একটা অ্যাডভান্টেজ, কপার কপার সিমেন্টের একটা অ্যাডভান্টেজ থাকবে, কপার সিমেন্টের একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে। অনেক সময় ভাইভাতে কিন্তু জিজ্ঞাসা করে। সেক্ষেত্রে কপার সিমেন্টের যদি অ্যাডভান্টেজ আসে, আচ্ছা ডিসঅ্যাডভান্টেজটাই আগে আগে বলি। কপার সিমেন্টের ডিসঅ্যাডভান্টেজ হইল ইট ডিসকালার্স দ্য টুথ স্ট্রাকচারস। কপার সিমেন্ট টুথটাকে ডিসকালার করে দেয়। যেখানে কপার কথাটা আছে খেয়াল করো, কপার অ্যামালগামে থাকলেও ইট ডিসকালার্স দ্য টুথ স্ট্রাকচারস, সিমেন্টের ক্ষেত্রে হবে কালার্স দ্য টুথ স্ট্রাকচার। বাট অ্যাডভান্টেজ হলো ইট রিলিজেস কপার আয়ন। আচ্ছা, এটা এভাবে বলা যায়, ইট হ্যাজ গট অ্যান্টিসেপটিক অ্যাকশন ডিউ টু রিলিজ অফ কপার আয়ন। মনে থাকবে কথাটা, অবশ্যই এটা মনে রাখবে যে কপার সিমেন্ট বা কপার অ্যামালগাম যখন আসবে, কপার অ্যামালগামের নাম কি, কপার অ্যামালগাম বা কপার সিমেন্টের ক্ষেত্রে যদি বলে অ্যাডভান্টেজ বলে বা ডিসঅ্যাডভান্টেজ বলে, ডিসঅ্যাডভান্টেজ হলো বা ব্যাড ইফেক্টস হলো ইট ডিসকালার্স দা টুথ স্ট্রাকচারস। আর যদি এটা ডিসকালার করে দেয়, আর যদি বলে যে কপার সিমেন্টের অ্যাডভান্টেজ বলো, it is antiseptic, it has got antiseptic action, it has got antiseptic action due to release of copper ion। এটা মনে রাখবে। এখন সেক্ষেত্রে কোশ্চেন করতে পারে যে আচ্ছা, এই কপার ফিলিংটা আমরা আসলে কোন এইজে দিব, অ্যাডাল্ট এইজে দিব, বাচ্চাদের দিব, না বয়স্কদের দিব, সামনের দাঁতে দিব, না পেছনের দাঁতে মাড়ির দাঁতে দিব। তাহলে উত্তরটা আমি বলে দিচ্ছি, যদিও তোমরা জানো, টাইম নষ্ট না করে এটা বলে দেই যে আমরা অবশ্যই বাচ্চাদের দিব, দ্যাট মিনস ডেসিডুয়াস টুতে দিব, এবং পোস্টেরিয়র টিথ অফ ওল্ড পেশেন্টের ক্ষেত্রে দিব, ওল্ড এজ এর ক্ষেত্রে দিব। অর্থাৎ বাচ্চারা যা দিব, এই জন্য ডেসিডুয়াস টুতে দিব। এটা ডিসকালার্স হলেও অসুবিধা নেই, যেহেতু এইটা পড়ে যাবে, দুধ দাঁত যেহেতু ডেসিডুয়াস টিথ গুলা পড়ে যাবে, দিব। বাট এখানে অ্যান্টিসেপটিক অ্যাকশন আছে, একটা কাজ করবে। আর আরেকটা হলো যে বয়স্কদের মাড়ির দাঁতে দিলে অসুবিধা নাই, ডিসকালার হয়ে গেলেও তাতে দাঁতের কোনো সমস্যা হওয়ার কথা না। এটা হলো কপার সিমেন্ট। এরপরে গ্লাস আয়নমার সিমেন্ট আছে, জিঙ্ক পলিকার্বক্সিলেট সিমেন্ট আছে। নিজ দায়িত্বে মোটামুটি ভাবে পড়ে নাও, যদি প্রয়োজন মনে করো ভবিষ্যতে আমি জিঙ্ক গ্লাস আয়নমার সিমেন্ট নিয়ে প্রয়োজন বোধে ডিসকাস করব। যদি তোমাদের কোনো মনে হয় যে ক্লাস দরকার আছে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব, কারণ একই দিনে আসলে এত বড় চ্যাপ্টার পড়ানো মুশকিল হয়ে যায়। সো গ্লাস আয়নমার সিমেন্ট এবং জিঙ্ক পলিকার্বক্সিলেট সিমেন্ট মোটামুটি সেম। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আর কেউ আছে কিনা আমি একটু দেখছি। কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো।
কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। আমি ১ মিনিটের মধ্যেই বিদায় নিব যদি কারো কোনো কোশ্চেন না থাকে। সো তোমরা একটা প্যান্ডেমিক চলছে, আমি সেদিনও বলেছি আজকেও বলছি, যেহেতু প্যান্ডেমিক চলছে, বাসায় সবাই আছো, বাসায় অবস্থান করো। অযথা এদিক সেদিক ঘোরাঘুরি করার দরকার নেই। যদিও আমাদের দেশে পজিশন অনেক ভালো, তারপরও সাবধান থাকলে আরো ভালো, যাতে করে এই কোভিড-19 তাড়াতাড়ি এই করোনা বিদায় নেয়, আমরা আগের মতো লাইফ লিড করতে পারি। অযথা ঘোরাঘুরি করার দরকার নেই। সবাই সচেতন থাকো, বাসার সবার প্রতি খেয়াল রাখবে। আহ নিজেরাও সতর্ক থাকো। তবে খাওয়া-দাওয়া করবে ঠিকমতো, পড়াশোনাও করবে ঠিকমতো। কারণ পরীক্ষা ইতিমধ্যে কিন্তু আগের ব্যাচ গুলার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তোমরা জানো। একই সাথে যদি ওই পরীক্ষাগুলা আল্লাহর রহমতে সহি সালামত হয়ে যায়, তাহলে তোমাদের নির্দিষ্ট পরীক্ষা অবশ্যই সঠিক সময়েই হবে। সো আশা করব যে আম আ আমি একজনের কমেন্ট দেখছি একটু। দেখে বিদায় নিব। আশা করব যে তোমরা খুব সুন্দরভাবে উম পড়ালেখা করবে এবং সুন্দর মতন থাকবে। Sajid Hassan, when I was in first year, I could not understand all cement chapters or so many things about SDM, but this person was beside me that time. And Alhamdulillah, now I am a doctor. Sajid, yes, congratulations, Dr. Sajid. I know without your no, no, no. সবকিছু নিজের চেষ্টার উপরেই গিয়েছে, নিজে হার্ড পরিশ্রম করেছো, আজকে তুমি ডক্টর হয়েছো, একজন সফল ডক্টর। ভবিষ্যতে আরো ভালো হও, এই কামনা করছি। তবে সাজিদের আমি গান মনে হচ্ছে আজকে কোথাও শুনেছি, এরকম মনে হচ্ছে সাজিদ। সাজিদ কিন্তু ভালো সিঙ্গার, ভালো গান গায়, ভালো স্টুডেন্ট, একজন সর্বোপরি একজন ভালো মানুষ। যদিও ওর মনে হয় ডিস্ট্রিক্টে জেলায় আমার যাওয়ার কথা ছিল, আজ পর্যন্ত যাওয়া হইল না। তবে যাওয়ার আশাবাদ ব্যক্ত করছি ইন ফিউচারে। ঠিক কিনা সাজিদ? এনিওয়ে, তো তোমরা সবাই ভালো থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। যদি ক্লাস নেই তাহলে তোমাদের যদি মনে হয় যে ক্লাসে উপকার আছে, আমি আসলে ফ্রি থাকলে আমি অবশ্যই আসবো তোমাদের কাছে। সো সে নাগাদ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টেক কেয়ার অফ ইউ, অল অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। গুড নাইট।